আসসালামু আলাইকুম। কি অবস্থা তোমাদের? সবাই ভালো আছো? হ্যাঁ, ওয়ালাইকুম আসসালাম। তোমরা তো অনেকেই চলে আসছো। ওকে। সো যাই হোক, এখন হুম, আছি আলহামদুলিল্লাহ ভালো আছি। তোমরা কেমন আছো? আচ্ছা, হ্যাঁ, আচ্ছা। আমিও ভালো আছি। আ আজকে পরীক্ষা ছিল আমার নিজেরও। দিয়ে আসলাম। সো পরীক্ষা শেষ করে দৌড়াতেই চলে আসলাম তোমাদের ক্লাসটা নিতে। সো যাই হোক, ইনশাআল্লাহ আজকেও আমরা একটা মজার ক্লাস করব, গল্প শুনবো। ঠিক আছে? সো হাইড্রা তো আমরা সব বুঝে গেছি। কারো যদি হাইড্রা রিলেটেড কোনো প্রবলেম থাকে, ক্লাসে করলে হয়তো দেখতে পারবো না। কারণ ঘাসফড়িং তো ফোকাস করতে হবে এখন। আজকে ঘাসফড়িং পড়াবো। সো কারো যদি তাও কোনো হাইড্রা রিলেটেড প্রবলেম থাকে, তাহলে আ ইয়ে করো, কি বলে আমাকে ইনবক্স করো। ঠিক আছে? আমার পেজে নক দিও বা যেটাতেই খুশি নক দিও। সমস্যা নেই। আমি সলভ করে দিব। গ্রুপে পোস্ট দিও, ঠিকঠাক করে দিব। ঠিক আছে? আচ্ছা। সো এখন কথা হলো যে হ্যাঁ, হাইড্রা যাদের পড়া বাকি আছে পড়ে ফেলো। বাকি যেগুলো ছিল ওয়ার্ড ফাইনাল ছিল না। আমার প্রফ হলো জুনে, আমি তো ফাইনাল ইয়ার। সো ফাইনাল প্রফের আ টাইম হলো মে, জুনে। ঠিক আছে? সো গেল। আজকে ১ম আমার ক্লাস করতেছো, তাহলে তো গত ২ টা ক্লাস ফাঁকিবাজি করছো, হ্যাঁ? গত ২ টা ক্লাস কিন্তু রেকর্ডেড দেখে নিও। আমরা কিন্তু হাইড্রার ২ টা জোস ক্লাস করছি। তুমি যদি ৩ ঘন্টা হাইড্রার ক্লাস করো, মানে একটা ক্লাস ১.৫ ঘন্টা আর একটা ক্লাস ১.৫ ঘন্টা, তোমার হাইড্রা কোনো সমস্যাই থাকবে না ইনশাআল্লাহ। তুমি হলো বাকিদের কাছ থেকে শুনে নিও। ঠিক আছে? আচ্ছা। আ কলেজে এক্সাম ছিল, এখন কি পড়ালেখা করব নাকি ক্লাস করব? কালকে যদি কলেজে এক্সাম থাকে, তোমার যদি পড়াশোনা না হয়ে থাকে, তুমি হলো আ পড়াটা করো। ক্লাস তো রেকর্ডেড দেখতেই পারবা। সো যদি কারো আর্জেন্ট পরীক্ষা থাকে, সিরিয়াস পরীক্ষা থাকে, তাহলে তুমি আপাতত করো। ওকে? সমস্যা নেই। আচ্ছা, হ্যাঁ, আমি ভালো আছি আলহামদুলিল্লাহ। তো যাই হোক, অধ্যায় ১ এর গুরুত্বপূর্ণ নামগুলো বলে দিলে ভালো হয়। আ অধ্যায় ১ এ যে কয়টা নাম আছে ভাইয়া, ছবি বাদে আরকি, উদাহরণে যে কয়টা নাম আছে সব কয়টা নামই পড়ো। তোমরা তো মাত্র শুরু করতেছো। সবগুলো নামই একবার পড়ে রেখো। যে কয়টা মনে থাকে সে কয়টাই তোমার জন্য ভালো। যে কয়টা নাম আছে সবই একবার করে পড়ে মনে রাখার চেষ্টা করো। তুমি যদি ১০০ টা মনে রাখার চেষ্টা করো, তোমার ৫০ টা মনে থাকবে। তাই না? এটাই তো সত্যি কথা। সো তাহলে ১০০ টাই মনে রাখার চেষ্টা করো। আমি যদি বলি এই ৫০ টা পড়ো, তুমি ৫০ টা পড়লে ২৫ টা মনে থাকবে। তাই না? সো এইজন্য। আমার ওয়ার্ড ফাইনাল ছিল মেডিসিন। ওকে। সো এখন চলো দেখি। এখন তাহলে হ্যাঁ, গল্প আকারে পড়লে ভাইয়া অনেকদিনই মনে থাকে। আমি নিজেও গল্প আকারে পড়তেই পছন্দ করি। সো এই যে আজকে আবার অনেক নতুন মানুষজন আসছে। সো এখন এই যে নতুন মানুষজন যাদের আসছে তাদের সাথে একটু পরিচয় হয়ে নেই। আমি মুশফিক সাদিদ প্রাপ্য। তো যেহেতু মেডিসিন ওয়ার্ড ফাইনাল দিলাম-টিলাম, তার মানে আজকে হলো আমি ঢাকা মেডিকেল কলেজেই পড়তেছি, পড়াশোনা করতেছি। আচ্ছা, নেমাটোসিস্টের সূত্রক নিক্ষেপ কৌশল আরেকবার বুঝাইয়া দেন। ভাইয়া এটা গতকালকে এত ডিটেইলস এ বুঝাইছি, তুমি যদি রেকর্ডেডটা করো, তুমি চোখের মধ্যে ভাসতে দেখতে পারবা। সো তোমরা যখনই কোনো কিছু বুঝবা না, সবথেকে সহজ রাস্তা হলো বড় টপিক হলে রেকর্ডেডটা আরেকবার দেখে বোঝার ট্রাই করা। সো তাহলে আজকে আমরা ঘাস ফড়িংই পড়ি। আর তাও যদি তোমার রেকর্ডেড দেখেও বুঝতে প্রবলেম হয়, তুমি অবশ্যই আমাকে নক দিও। আজকে নেমাটোসিস্টের সূত্রক নিক্ষেপ কৌশল পড়াতে গেলে আমার ১০ মিনিট চলে যাবে। আমি তখন তোমাকে ঘাস ফড়িং এর ইম্পোর্টেন্ট অনেক কিছু পড়াতে পারব না। ওকে? সো হ্যাঁ, আ আগের ক্লাস করিনি, বুঝবো কিনা। আজকে সবথেকে মজার ক্লাস। ঠিক আছে? কারণ কি জানো? এই যে চ্যাপ্টারটা, এই চ্যাপ্টারে তো আমরা হাইড্রা পড়ি। তারপরে এই চ্যাপ্টারে আমরা ঘাস ফড়িং পড়ি, গ্রাস হপার GH লিখলাম। আর রুই মাছ পড়ি আমরা। সো তাহলে আমরা গত ২ দিনে হাইড্রা শেষ করছি। তুমি যদি হাইড্রা নাও পড়ে থাকো আমার কাছে, তুমি ঘাস ফড়িং পড়তে আসছো, মনে করো পুরা 0 থেকে পড়াচ্ছি আজকে। মানে এইটার সাথে এটার তো ডিরেক্ট কোনো এরকম সম্পর্ক নাই। সো যা পড়ছি গত ২ ক্লাস যারা মিস করছো তারা আজকে আরামের সাথে বুঝতে পারবা। কারণ আজকে পুরাই নতুন একটা প্রাণী সম্পর্কে পড়বো। এই সম্পর্কে আমি গত ক্লাসে কিছুই বলি নাই। ঠিক আছে? আচ্ছা। ক্লাস সবই বুঝতে পারছি, বই পড়লে কঠিন লাগে। তাহলে ক্লাস যখন করবা বা ক্লাস যখন পরে দেখবা, বইটা সাথে রাখবা। কারণ আমি বইয়ের কথাগুলোই সহজ করে বলি। তো বই যদি তুমি পাশে রাখো ক্লাস করার সময়, তোমার দেখবা যে বইটাও সহজ লাগতেছে। ওকে, ঠিক আছে। খারাপ লাগতেছে, চলে যাবো? না, একটু ভালো লাগানোর চেষ্টা করো। যদি বেশি অসুস্থ হও তাহলে ছুটি নিতে পারো। বাট হলো নাইলে থাকারই চেষ্টা করো। আচ্ছা। ঘাস ফড়িং, বাহ্যিক অঙ্গসংস্থান, সিলম আর অন্তর্গঠন। সো আজকে ঘাস ফড়িং নিয়ে পড়বো, বলেই দিলাম। সো দেখো কিউট একটা ঘাস ফড়িং। ওকে। সো এখন এই কিউট ঘাস ফড়িং এর আ অনেকগুলো কাহিনী আমাদের পড়তে হবে। পরিচয়টা আগে পড়তে হবে যে ভাইয়া ঘাস ফড়িং কে? কোথা থেকে আসলো? হাইড্রা তো আমরা পড়ছি এরকম। সো ঘাস ফড়িং হলো একটা পোকা।
তো ভাইয়া পোকা বললে তো খারাপ দেখাই, তো ঘাস ফড়িং একটা পতঙ্গ, ঠিক আছে, ঘাস ফড়িং একটা পতঙ্গ। তো আমরা জানি যে অ্যাজ ইউজুয়াল সব পতঙ্গই হলো মোটামুটি আমরা কিসের ভিতরে ফেলাই দিই, তোমার হলো আর্থ্রোপোডার ভিতরে ফেলাই দিই। তাহলে এই বান্দা হলো কার ভিতরে পড়তেছে, আর্থ্রোপোডার ভিতরে পড়তেছে ঘাস ফড়িং। সো আর আর্থ্রোপোডার ভিতরে এ যেহেতু পোকা টাইপের, পোকার যেন ইংলিশ কি বলতো? সবাই কমেন্ট করো দেখি কে কত ভালো ইংলিশ পারো। পোকার ইংলিশ কি? পোকা, পোকার ইংলিশ কি বলো? হাইড্রা? সবকিছু পড়ান নাই, কোনটা পড়াই নাই বলো তো? হ্যাঁ, ঘাস ফড়িংটা এখন তোমাকে দেখে নিবে, ঠিক আছে। হ্যাঁ, ইনসেক্ট বলি, তাই না? সো দেখো, আর্থ্রোপোডার ভিতরে পতঙ্গ যেহেতু এরা, তাই আর্থ্রোপোডার ভিতরে এদের শ্রেণীটা হলো, ক্লাস হলো ইনসেক্টা। সো তোমার কি খুব বেশি কষ্ট করে মুখস্থ করা লাগলো? ইনসেক্টের জায়গায় এখন থেকে ইনসেক্টা বলবা, ঠিক আছে? বাগ বলো না, ইনসেক্ট বলো। তো তাহলে ইনসেক্টা, এই যে তোমরা তো পারোই, ইনসেক্টা। সো তার মানে ঘাস ফড়িং হলো আর্থ্রোপোডা পর্বের ইনসেক্টা শ্রেণীর একটা প্রাণী। ওকে, ইনসেক্টা শ্রেণীর একটা প্রাণী। ওকে, সো এখন কথা হলো যে এবার এইবার যদি আমরা দেখি যে ভাইয়া আচ্ছা ঠিক আছে, প্রজাতি সংখ্যা হাবিজাবি 717 এগুলো বিভিন্ন কথাবার্তা বিভিন্ন রকম জিনিসপাতি বলে নিচ্ছে, ঠিক আছে, বলে দিচ্ছে। এখন চলো দেখি যে এইবার এইবার তোমাদেরকে একটা ইন্টারেস্টিং জিনিস বলি, যে পুরা পৃথিবীতে ঘাস ফড়িং এর প্রজাতি আছে কয়টা জানো? 20,000। আর বাংলাদেশে কয়টা আছে? 20টা। বাংলাদেশে আছে 20টা। হ্যাঁ, এখন শুরু করলেই বুঝবা, কোনো সমস্যা নাই, ঠিক আছে। আচ্ছা, তো হ্যাঁ, আমরা মাত্রই পড়ানো শুরু করলাম। এইবার এইবার আসো, ঠিক আছে, এইবার আসো যে এইখানে তোমাদেরকে আমি একটা প্রশ্ন করি, ঠিক আছে, তোমাদেরকে একটা প্রশ্ন করি, পঙ্গপাল কি আমরা আসবো। তোমাদেরকে আমি একটা প্রশ্ন করি, নতুন একটা স্লাইড নিয়ে এখানে প্রশ্ন করি যে আচ্ছা ভাইয়া, গতকালকে আপনি হলো হাইড্রাস সম্পর্কে পড়াইছিলেন, তাই না? ভাইয়া তো গত ক্লাসে হাইড্রাস সম্পর্কে পড়াইছে, বললো না যে পড়াই নাই। ওকে, সো তোমরা এখন আমাকে বলো, তোমাদের জন্য এই বক্সটা আমি করে দিচ্ছি স্পেশালি, যে ভাইয়া হাইড্রা হাইড্রা আর ঘাস ফড়িং, ঠিক আছে, হাইড্রা আর ঘাস ফড়িং। সো হাইড্রা আর ঘাস ফড়িং, হাইড্রা বিশ্বে কতটুকু পাওয়া যেত বলো তো? আচ্ছা, আমরা এইভাবে না লিখি। সো আমাকে বলো যে হলো হাইড্রা, এদিকে লিখে হাইড্রা, ঠিক আছে, হাইড্রা, আর এই জায়গায় লিখলাম ঘাস ফড়িং। সো ঘাস ফড়িং এ লিখে দিই ঘাস ফড়িং। ওকে, ঘাস ফড়িং। ওকে, সো এইটা এবার আমাকে বলবা যে তোমরা, যে হাইড্রা বিশ্বে কয়টা পাওয়া যেত পুরো ওয়ার্ল্ডে, আর বাংলাদেশে কয়টা পাওয়া যেত, বিডিতে কয়টা পাওয়া যেত, দেখি কমেন্ট করো তো। হ্যাঁ, 40 আর 3, 40 আর 3, তাই না? 40 আর 3 ছিল। এই যে যারা মনোযোগ দিছো তারা কিন্তু পেরে গেছো যে হাইড্রা পুরো বিশ্বে ছিল হলো তোমার 40টা প্রজাতি, আর বাংলাদেশে পাওয়া যেত 3টা। অন্যদিকে ঘাস ফড়িং পুরো বিশ্বে পাওয়া যায় 20,000। সো 20,000 লিখো, আর বাংলাদেশে পাওয়া যায় 20টা। এই দুইটা কিন্তু এমসিকিউ তে প্রায়ই আসে, এবং এমসিকিউ তে আসলে তখন তোমরা গুলায় ফেলো। সো যেন গুলায় না ফেলো, সেটাই হলো আমি করে দিলাম। এটা হলো সেকেন্ড পেপারের চ্যাপ্টার 3। ওকে, সো দেখো সবারই কিন্তু পড়া মুখস্থ হয়ে গেছে। এই ক্লাস করো ভাই, তোমারে মুখস্থও করায় দিব আমি, তোমারে বুঝাইও দিব আমি, কোনো টেনশন করো না। কোনো টপিক যদি তোমার মনে হয় যে বাদ চলে গেছে, বলো আমাকে, আমি ওটা আলাদা করে আবার বুঝাই দিব। আবার প্রি মেডিকেল টেডিকেলেও তখন তোমাকে আরো ডিটেলসে পড়াবো। সো এখন তোমার ইনিশিয়াল লেভেলে ভাইয়া একটা গাঁথুনি যখন দেয়, গাঁথুনি দেওয়ার সময় কিন্তু একটা বিল্ডিং যখন বানাই, বিল্ডিং এর নিচের টুকু দেখে কি মনে হয় যে ভাইয়া এখানে সুন্দর একটা রুম হবে, এখানে সুন্দর একটা বারান্দা থাকবে, এখানে সুন্দর একটা ড্রয়িং রুম থাকবে, এখানে সুন্দর একটা আলমারি রাখবো? একটা বিল্ডিং যখন মাটি কেটে গর্ত করে তৈরি করে, যখন তৈরি করা হয় তখন কিন্তু দেখে মনে হয় না যে জিনিসটা সুন্দর হবে, তাই না? যখন বিল্ডিংটা সবকিছু হয়ে গেছে, এরপরে রং করা হলো, আসবাবপত্র আনা হলো, তখন জিনিসটা দেখতে সুন্দর হয়। সো পড়াশোনাটার ক্ষেত্রেও সেম। তুমি প্রথম ধাক্কাই তুমি এক রাতের মধ্যে বিল্ডিং তুলে ফেলতে পারবা না, তাই না? গাঁথুনি ঠিকঠাক হবে না। সো তোমার প্রথম ধাক্কাই আগে ভিত তৈরি করতে হচ্ছে, জিনিসটা অতটা সুন্দর না, অতটা ইয়ে না, আবার বুঝতেও হয় অনেক কিছু, ঠিক আছে, একটু কষ্টও আছে। কিন্তু যখন ফাইনাল প্রোডাক্টটা আসবে, তখন তুমি এক্সট্রা তথ্য পড়লা, রং চং মাখাইলা, তখন তোমার খুবই দেখবা যে পড়াটা গুছানো। আর এই ভুলটাই আমরা করি, আমরা রং চং এর খপ্পরে পড়ে আমরা হলো ভিত্তিটা, বেজটা ঠিক মতো তৈরি করি না, যেটা নাকি একটু বোরিং কাজ। তো এই কলেজের শুরুর দিকের পড়া তোমার বেজ তৈরি করে দিবে। আর যদি তুমি এই বেজ ঠিকঠাক মতো তৈরি না করো, তাহলে তুমি যতই 5 তলা 10 তলা বিল্ডিং করো, একবার ভূমিকম্প হইলেই শেষ। ওকে, সো এই জন্য আর কি কাহিনী। ওকে,
সো এখন 20,000 প্রজাতির হাইড্রা থাকে। ওকে, সো এখন চলো দেখি, এখন তোমাদের এই চ্যাপ্টারে আরেকটা তো আছে যে ভাইয়া আপনি তো একজনকে ইগনোর করে চলে যাচ্ছেন, যদিও এটা আমি আর এখন পড়ানোর কথা না, বাট সেই বান্দাকে ইগনোর না করি, রুই মাছ, ঠিক আছে, সেটা হলো রুই মাছ। তো রুই মাছের কি কোনো পুরা বিশ্বে প্রজাতি, বাংলাদেশে প্রজাতি? তো এটা বইতে আসলে নাই, কারণ রুই মাছের প্রজাতি পুরা বিশ্বেও একটা, বাংলাদেশেও একটা। তো এটা নিয়ে আসলে বইতে কোনো কিছু আসে না, এটা এমসিকিউতে আসে না, আমি এমনিতেই বললাম বানাই। এখন হাইড্রা নিয়ে যেহেতু অনেক কিছু পড়ায় ফেলছি, আমি তোমাকে অনেক কিছু এখন কম্পেয়ার করে পড়াবো। তুমি ভাবতেছো যে ভাইয়া কি কম্পেয়ার করে পড়াবেন, ঠিক আছে, চলো দেখি। আমরা দুইটা জিনিস দেখবো এখানে, আরো দুইটা জিনিস দেখবো কম্পেয়ার করার মতন। সেটা হলো হাইড্রা কি খায়। দেখি সবাই কমেন্ট করো তো, কার কার কি মনে আছে হাইড্রা কি টাইপের খাবার খায়? মাংস, মানে শাকাশি, মাংসাশী, নাকি হলো হাইড্রা কেমন ছিল বলো তো? হাইড্রা ছাড়া তুলনা করে পড়া যায়? হাইড্রা দিয়ে তুলনা করে পড়লে যারা হাইড্রা পড়ছো তাদের রিভিশন হয়ে যাচ্ছে, আর যারা পড়ো নাই তাদের হলো সমস্যা নাই, তাদের হলো মানে দেখে রাখো যে এগুলো পড়তে হবে। হ্যাঁ, এই যে দেখো তোমরা একটা নতুন জিনিস শিখে গেলা যারা গত ক্লাস করো নাই। হাইড্রা হলো মাংস খায়, মাংসাশী, ঠিক আছে। আবার বাঘ সিংহের মতন ভেবো না, বই পড়লে গত দুইটা রেকর্ডেড ক্লাস করলে দেখবা যে হলো সব ইয়ে গেছে। ভাই এর নামই ঘাস ফড়িং, এ খাই থাকেই ঘাসের মধ্যে, খায়ও ঘাস, এ হলো শাকাশী, ঠিক আছে, এ হলো শাকাশী। আর তোমাদের একটা দায়িত্ব দিয়ে দিচ্ছি, তোমরা এই বক্সটা বানাইছো না, এই বক্সের এই ঘরগুলো ফিল আপ করবা। রুই মাছের ঘরগুলো আমি ফিল আপ করে দিব না, তোমরা যখন রুই মাছ পড়বা, রুই মাছ নিবে তোমাদের অন্তর ভাই। সো অন্তর ভাইয়ের কাছে যখন রুই মাছ পড়বা তখন অবশ্যই অবশ্যই এই বক্সগুলো ফিল আপ করে ফেলবা। দেখছো? তাহলে ঘাস ফড়িং, শাকাশী, হাইড্রা, মাংসাশী, রুই মাছ কি সারপ্রাইজ, ঠিক আছে, এটা হলো অন্তর ভাই তোমাদেরকে বলবে। ওকে, এইবার চলো আসি যে আহ ঘাস ফড়িং এর ক্ষেত্রে আর হাইড্রার ক্ষেত্রে আরেকটা জিনিসের মধ্যে পার্থক্য দেখা যায়, যে দেহের ভাগ, ঠিক আছে, দেহ কিরকম করে ভাগ করা থাকে। তো আমি সেটা আপাতত আচ্ছা দেহের ভাগটা পরেই বলি। আচ্ছা এখানে একটা জিনিস বলি, বাসস্থান, যে এটা কোথায় থাকতে পছন্দ করে। তো আমরা দেখছিলাম যে হাইড্রা ইউজুয়ালি 20 ডিগ্রি সেলসিয়াসের পানি, মানে 20 ডিগ্রি সেলসিয়াস বলতে একটু ঠান্ডা ঠান্ডা, বেশি গরম না ঠান্ডা না, মোটামুটি শীতল পানি আর স্থির পানি পছন্দ করে, স্রোত থাকলে পছন্দ করে না, আর বেশি আলোও পছন্দ করে না, বেশি অন্ধকারও পছন্দ করে না। সোজা ভাষায় বললে পুকুর ওর জন্য আইডিয়াল, ঠিক আছে। একটা পুকুরের কথা চিন্তা করবা, পুকুরের পানি বেশি গরমও হয় না, বেশি ঠান্ডাও হয় না, পুকুরের পানিতে কোনো স্রোত থাকে না, এই সব জায়গাতে ও থাকতে পছন্দ করে। অন্যদিকে ঘাস ফড়িং থাকতে পছন্দ করে কোথায় জানো? বলেই দিছি একটু আগে, ঘাস ফড়িং ঘাসের মধ্যে থাকতে পছন্দ করে, ঠিক আছে। তো ঘাসের মধ্যে থাকলে কি হয়, একে তো ও সবুজ কালারের, তাহলে শিকারী এসে ওকে চিনতে পারে না, ওই ক্যামোফ্লাজ হয়ে থাকে, মানে গা ঢাকা দিয়ে থাকে জঙ্গলের মধ্যে। আর খাবারও বুফে খেতে থাকে, বুফে, ঠিক আছে, ঘাস চারিদিকে ঘাস, ঘুমাইতেছে, ঘুম থেকে উঠে খাইতেছে, ভাই এটাই জীবন, ঠিক আছে, এটাই জীবন। ওকে, তো এখন শাকাশি মানে ঘাস খাই, খালি মানে শাকসবজি খাই, ঠিক আছে। হ্যাঁ, তো এখন কথা হলো যে ঘাসের মধ্যে, বন জঙ্গলের মধ্যে থাকে। আর এইটা কি, এটা হলো আমরা ওই যে যখন রুই মাছ পড়বো তখন পড়বো, ঠিক আছে। হ্যাঁ, এই দুইটা প্রজাতি সংখ্যা ইম্পর্টেন্ট, ঠিক আছে। এইটা থেকে ডেন্টালে প্রশ্ন আসছে, এই যে একজন জিজ্ঞেস করলো, আমারও হুট করে মাথায় আসলো, এইটা থেকে ডেন্টালে প্রশ্ন আসছে। আরেকজন জিজ্ঞেস করতেছিল যে ভাইয়া দাগানো বই, মেডিকেলের বই, প্রি মেডিকেলের বই কবে পাবো? এই বইগুলোতে কিন্তু এগুলো দাগানো থাকবে যে কোনটা ডেন্টালে আসছে, কোনটা মেডিকেলে আসছে। সো তখন তুমি পেয়ে যাবা, জানুয়ারির শেষে বা ফেব্রুয়ারির শুরুতে ইনশাল্লাহ পেয়ে যাবা, ঠিক আছে। হ্যাঁ, গুরুত্বপূর্ণ এগুলো। আচ্ছা, সো এখন চলো আমরা দেখি যে এইবার পঙ্গপাল নিয়ে একটু পড়াশোনা করি, ঠিক আছে। পঙ্গপাল জিনিসটা কি এটা একবারে পড়াশোনা করি, ঠিক আছে। তো এখন চলো, বিডি হলো বাংলাদেশ। আচ্ছা, তো এখন কথা হলো যে পঙ্গপাল মানে ঘাস ফড়িং এর পাল মানে কি? গরুর পাল বলে, ছাগলের পাল বলে, পাল মানে অনেকগুলো, তাই না? অনেক প্রাণী একটা জায়গায় যখন থাকে তখন সেটাকে আমরা পাল বলি। সো পঙ্গপাল বলতে বোঝাইতেছে যে অনেক ঘাস ফড়িং যখন একসাথে থাকে তখন সেটাকে হলো পঙ্গপাল বলে, অনেক ঘাস ফড়িং আসে। তো এখন বলো, ঘাস ফড়িং কি মানুষ খেয়ে ফেলতে পারবে? বলো তো, ঘাস ফড়িং কি মানুষ খেয়ে ফেলতে পারবে কিনা? হ্যাঁ, ঘাস ফড়িং হলো মানুষ খেয়ে ফেলতে পারবে না, ঘাস ফড়িং হলো মানুষ খেয়ে ফেলতে পারবে না। কিন্তু ঘাস ফড়িং এর একটা খারাপ দিক আছে, খারাপ দিক হলো মানুষ না খেয়ে ফেললেও, ঠিক আছে, ঘাস ফড়িং শাকসবজি খেয়ে ফেলে, শস্য খেয়ে ফেলে, বিশেষ করে শস্য খেয়ে ফেলে, শস্য খেয়ে ফেলে। তো মনে করো যে বিশাল লাখ 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 ঘাস ফড়িং উড়ে আসতেছে, বাংলাদেশের উপর দিয়ে যাচ্ছে। ওরা যেতে যেতে বাংলাদেশের যত ধান, গম, ভুট্টা, মানে শস্য টাইপের যত উদ্ভিদ আছে সব খেয়ে সাফ করে দিয়ে চলে যাবে।
এইবার তোমাদের একটু বাংলাদেশ ও বিশ্ব পরিচয়, তাই না? সমাজ পড়া, তোমাদের একটু সমাজ পড়া থেকে একটু আমি প্রশ্ন করি যে যদি সব খাবার খেয়ে চলে যাই তখন কি হবে বলো তো? তখন কি হবে? বাংলাদেশে কি হবে? একটা দেশে কি হবে? খাবার যদি চাহিদা পূর্ণ না হয় তখন কি হবে? ঘাসফড়িং এর কোন টপিকটা মোস্ট ইম্পর্টেন্ট? ঘাসফড়িং এর একটু পরে যেটা পড়াবো বাহ্যিক অঙ্গসংস্থান, সেটা মোস্ট ইম্পর্টেন্ট। ঠিক আছে? পঙ্গপাল কি? এই যে দেখো লিখেই রাখছি, পঙ্গপাল মানে অনেক ঘাসফড়িং। ঠিক আছে? হ্যাঁ, খাদ্য সংকট বা দুর্ভিক্ষ বলে। সো তাহলে এই যে দেখো, এটা কিন্তু একটা সিরিয়াস ইস্যু যে এরা যখন শস্য খেয়ে ফেলবে তখন তোমার দুর্ভিক্ষ দেখা দিবে, এবং এইটা বাংলাদেশে দেখা দিতে যাচ্ছিল। ভাগ্য ভালো ঘাসফড়িং গুলো লাস্ট মোমেন্টে মুড চেঞ্জ করছে যে না, বাংলাদেশে যাব না আজকে। এটা 2020 সালের কাহিনী। করোনার সময় পঙ্গপাল আসতেছিল পাকিস্তান, ইন্ডিয়া, তারপরে বাংলাদেশের দিকে আসার কথা ছিল। বাংলাদেশে ঢোকার আগ মুহূর্তে ইউটার্ন নিয়ে নিচ্ছে, মুড সুইং করে অন্যদিকে চলে গেছে। কিন্তু পাকিস্তান আর ইন্ডিয়ার উপর দিয়ে যেসব এরিয়ার উপর দিয়ে আসছে ওইসব এরিয়াতে দুর্ভিক্ষ ঘটায় ও আসছে। না, ঘাসফড়িং বিষাক্ত না। এখন একজন দেখো, এবার একটা কথা হলো যে আমি দুনিয়াতে গতকালকে বলছি মজার কথা শোনো। গতকালকে বলছি যে মানুষের মানে পুরা পৃথিবীতে সবচেয়ে ভয়ঙ্কর প্রাণী কি? দেখি কে বলতে পারবা, কে বলতে পারবা যে পুরা পৃথিবীতে সবচেয়ে ভয়ঙ্কর প্রাণী কি? ঘাসফড়িং এর বাসস্থান কোথায়? যে জায়গায় ঘাস টাস আছে, সবুজ জায়গা, যেসব জায়গা তৃণভূমি, বন জঙ্গল, এইসব জায়গায় ঘাসফড়িং থাকে। হ্যাঁ, হ্যাঁ, আরে সবাই পারতেছো। সব থেকে ভয়ঙ্কর জিনিস হলো মানুষ। তো তুমি ভাবতেছো যে আরে ভাই ঘাসফড়িং তো বিশাল ডেঞ্জারাস, দুর্ভিক্ষ করে ফেলবে। ডোন্ট ওয়ারি, মানুষ এটার সলিউশন বাইর করে ফেলছে। কি করছে জানো? করছে কি, ওই মিশরের দিকে ঘাসফড়িং যখন পাল পাল জোড়ে আসে, খেটে যাচ্ছে, মানুষজন এদেরকে জাল দিয়ে ধরে। এদেরকে মানুষজন জাল দিয়ে ধরে, এই অনেক ঘাসফড়িং যে আসতেছে এদেরকে জাল দিয়ে ধরে। জাল দিয়ে ধরে এদেরকে সিদ্ধ করে এটার হলো খোলস গুঁড়া গুঁড়া করে আটা বানায়। এদের খোলস হলো শক্ত থাকে, চিংড়ির খোলসের মতন, ওইটা গুঁড়া গুঁড়া করে পিষে পিষে আটা বানায়। আর ভিতরের যে অংশটা থাকে ওটা তো অনেকটা, এটা তো আঠ্রপোড়া পড়বে, চিংড়ি মাছের মতন খাইতে লাগে। ঠিক আছে? তো এই ভিতরের নরম অংশটা চিংড়ি মাছের মতন খায়। ঠিক আছে? নরম অংশ চিংড়ি মাছের মতন করে খায়। তো ভাই বললাম না, তুমি ভাবতেছো আরে ভাই ঘাসফড়িং তো বিশাল ডেঞ্জারাস, নরম অংশটা চিংড়ি মাছের মতন খায়। ওকে, সো তুমি ভাবতেছো ঘাসফড়িং তো বিশাল ডেঞ্জারাস। না ভাই, ঘাসফড়িং এর উপরেও একজন আছে, ঠিক আছে, মানুষ। সবকিছু একেবারে খেয়ে ফেলে, ওরা খেয়ে সাফ করে দেয়। তো দুর্ভিক্ষ, যারা এই বুদ্ধিটা কাজে লাগায় তাদের এরিয়াতে দুর্ভিক্ষ হয় না, ওরা উল্টা ঘাসফড়িং দিয়ে বারবিকিউ করে, পার্টি করে। ঠিক আছে? তো এই তো সেরা। আচ্ছা, না খাই নাই, গেলে একবার খাওয়া যাবে, দেখা যাবে যে চিংড়ির মতনই লাগতেছে। ঠিক আছে? চিংড়িও আমার ফেভারিট। ঠিক আছে? হ্যাঁ, এগুলো খাওয়া যায়, এগুলো খাওয়া মাকরু। ঠিক আছে? পোকা খাওয়া মানে এই টাইপের জিনিসগুলো খাওয়া হালাল হারাম কোনোটাই না, মাকরু টাইপের। আমি যতদূর জানি মাকরু, চিংড়ি খাওয়া মাকরু যতটুকু জানি। ঠিক আছে? তো এখন তাহলে আমরা এইটুকু পড়ে ফেলছি। এইবার এই যে গেল, ঘাসফড়িং এর অবস্থানটা একটু দেখে নিই, একটু বোরিং পড়াশোনাতে চলে আসছি। ঠিক আছে? বোরিং পড়াশোনাতে চলে আসছি। তো এখন তাহলে দেখি, ঘাসফড়িং তো একটা প্রাণী, তাহলে কি প্রাণীর ভিতরে, এনিমেলিয়ার ভিতরে ঘাসফড়িং কোন পর্বের প্রাণী? এটাও পড়ায় ফেলছি, আর্থ্রোপোডা পর্বের প্রাণী। ঘাসফড়িং কোন শ্রেণীর? ভাইয়া পোকা, ইনসেক্ট, এটাও পড়ায় ফেলছি। আচ্ছা ভাইয়া, মাঝখানের গুলা বাদ দাও আপাতত। ঠিক আছে? এখনই তুমি বেজ তৈরি করতেছো। এগুলা হলো মনে করো যে রং ঢঙের জিনিসপাতি, এগুলো হলো রং ঢঙের জিনিসপাতি। ভাই জীবনে প্রথমবার ঘাসফড়িং আজকে বানান করে উচ্চারণ করতেছো, ঘয়াকার দন্তস্ব ফ দয়বিন্দু র রস্যি অনুস্বর। তো এখন জীবনে যখন প্রথমবার বানান করা শিখতেছো তখন এত রং ঢং করার দরকার নাই, পড়ো না আজকে এই তিনটা। প্রথম তিনটা পড়ো আর লাস্টের দুইটা পড়ো, কারণ বৈজ্ঞানিক নাম পড়তে হবে। ঠিক আছে? তো তাহলে আমরা এই তিনটা তো মুখস্থ করায় দিছি, এবার লাস্টেরটা দুইবার মনে মনে উচ্চারণ করো, মুখে মুখে, মনে মনে না, জোরে জোরে উচ্চারণ করো দুইবার ভাইয়ার সাথে সাথে। পোয়েকিলোসিরাস গণ, আর পোয়েকিলোসেরাস পিকটাস হলো প্রজাতি। পোয়েকিলোসেরাস পিকটাস এটাই বাংলাদেশে বেশি পাওয়া যায়। ঠিক আছে? এটা নিয়েই আজকে আমরা পড়াশোনা করব। এটা বাংলাদেশে বেশি পাওয়া যায়। ওকে, এটা বাংলাদেশে পাওয়া যায় বেশি। সন্ধিপদী মানে কি? সন্ধিপদী মানেই হলো আর্থ্রোপোডা। এরা দেখো পা ভাঁজ করতে পারে, এটাকেই বলে সন্ধিপদী। ঠিক আছে? এগুলো চ্যাপ্টার 1 এর পড়া। ওকে, এগুলো চ্যাপ্টার 1 এর পড়া। সো আপাতত এগুলা না বলি। ওকে, সো এই তিনটা আর এই দুইটা দেখে মনে হচ্ছে ভাই আহামরি, আরে ভাই এত পড়া। এনিমেলিয়া, আর্থ্রোপোডা, ইনসেক্টা, বাদ, পড়াই লাগে না এটা।
ওয়েকিলোসিরাস পিকটাস। দুইটা পড়তে বলছি, তাও একটা পড়লেই আসলে হয়ে যায়। প্রথমটা গণ, দ্বিতীয়টা পুরাটা হলো প্রজাতি। ওকে, শেষ। এখন চলো দেখি ঘাস ফড়িং আর পঙ্গপালের মধ্যে পার্থক্য কি। ঘাস ফড়িং হলো একটা, আর পঙ্গপাল হলো মনে করো যে ওর সাঙ্গপাঙ্গ নিয়ে চলে আসছে, ওরা দল বল নিয়ে চলে আসছে, ঠিক আছে। তো এটা হলো কাহিনী, বুঝছি। আচ্ছা, তো এখন কথা হলো যে দাগানো বই কি মেডিকেলের জন্য গুরুত্বপূর্ণ? এইচএসসি আর ভার্সিটি হবে না? দাগানো বই মেডিকেল, এইচএসসি, ভার্সিটি সবগুলোর জন্যই ইম্পর্টেন্ট, ঠিক আছে। ওকে, তো এখন এইবার চলো দেখি ঘাস ফড়িং এর বাসস্থান। একজনের একটু আগে খুব কষ্ট হচ্ছিল যে ভাই এই শীতের মধ্যে ঘাস ফড়িং কোথায় আছে, ঘুমাচ্ছে কোথায়, তাই না, কাঁথা কম্বল আছে কিনা, অনেক টেনশন হচ্ছিল। একটু আগে একজন বারবার মেসেজ দিয়ে যাচ্ছিল যে বাসস্থান কোথায়। তো এই যে দেখো, তোমার আমি সহজ ভাষায় বলছিলাম যে ঘাস টাস যেসব জায়গায় আছে, সবুজ যেসব জায়গা আছে আর কি, সেসব জায়গায় থাকতেও পছন্দ করে। তো দেখো এই সবগুলো সবুজ, শস্য, শস্যের কচি পাতা এইসব জায়গায়ও থাকে, এই কারণেও নিচু বসতি, মোটামুটি নিচু জায়গা পছন্দ করে। তবে একটু কথা বলে দিই, বইতে এই শব্দগুলো লেখা আছে বলে আমি বইয়ের প্রত্যেকটা লাইনই বলতেছি, বইয়ের প্রত্যেকটা লাইনে আমি গল্প করে বলতেছি। তুমি ভাবতেছো যে ভাইয়া নিচু এরিয়া পছন্দ করে এরা, ভালো কথা। তো নিচু এরিয়া মানে এতটাও নিচু না যে এরা কিন্তু নদীর দুই পাশে থাকা অ্যাভয়েড করে। কারণ বাংলাদেশে দেখা যায় যে প্রায় তো বন্যা হয়। তো বন্যা হলে কিন্তু ওরা যে ডিম টিম পারছে, ওই ডিমগুলো ভেসে যাবে। মনে করো বন্যা হয়েছে, এই যে উপর পর্যন্ত পানি উঠে গেছে, ও ডিম পেড়ে রাখছিল এই জায়গাটায়, ও ডিম পেড়ে রাখছিল এই জায়গাটায়, ডিম তো সব নষ্ট হয়ে যাবে, ওর বাচ্চা কাচ্চা তো সব মরে যাবে, তাই না। তো এই জন্য ওরা নদীর পাশে থাকতে পছন্দ করে না। আর দ্বিতীয়ত ওরা হলো সমুদ্রের পাশে থাকতে পছন্দ করে না। তার মানে ওরা যতই ওই সবুজ জায়গা বন জঙ্গল পছন্দ করুক না কেন, ওরা হলো কখনোই ম্যানগ্রোভ বন, মানে ধরো সুন্দরবন তো সমুদ্রের পাশে, তাই না, ধরো সুন্দরবনের গাছ, এখানে হলো সুন্দরবন তো পুরাটা সমুদ্রের পাশে, তাই না, সুন্দরবন হলো পুরাটা সমুদ্রের পাশে। তো ও এই দুইটা জায়গায় অ্যাভয়েড করে, নদীর পার আর ম্যানগ্রোভ বন সমুদ্রের পার। তো এই জায়গায় গেলে পানিতে ডুবে যেতে পারে। ওকে, তো গেল। হ্যাঁ, পানি খাই, বাট দূরে যেয়ে খাই, পানির কাছে থাকে না, ঠিক আছে ভাই। পানি তো আমিও খাই, আমি কি চাবো যে আমার বাসা হলো বন্যায় ভেসে যাক? পানি তো আমিও খাই, তাই না। তো কথা হলো এটা। না না, পানি ভয় পাই না ভাই, পানি তো লাগবেই। ভাই আমিও তো পানি খাই, তাই না, তুমিও তো পানি খাও, কিন্তু তুমি কি চাও যে তোমার বাসার মধ্যে পানি ঢুকে থাকুক সারাদিন? তাই না, এটাই তো চায় না। হ্যাঁ, হ্যাঁ, এগুলো শস্য খেতে বেশি থাকে। ওকে, সো এই যে এরা শাকাশি, তৃণভোজী, এগুলো তো সব পড়াই ফেলছি, হার্বিভোরস, ঠিক আছে। সো গেল। এবার তোমাদের বাহ্যিক অঙ্গসংস্থান। আরে দেখো কিউট একটা ঘাস ফড়িং, ঠিক আছে, কিউট একটা ঘাস ফড়িং, ওদের ডিম কতটুকু হয়, 20 সেন্টিমিটার মতো হয় ওদের, এরকম টাইপের হয়, ঠিক আছে। সো গেল। সো এখন কথা হলো যে হ্যাঁ, ঘাস ফড়িং প্রায় দেখো, তাহলে তোমাদের কাছে একটা হোমওয়ার্ক দিই। এই মজার একটা হোমওয়ার্কের আইডিয়া পেলাম। হাইড্রা তো কেউ আমাকে দেখাইতে পারো নাই, কারণ হাইড্রা আসলে দেখানো সম্ভব না। আমি তোমাদেরকে হাইড্রা একটা বোতল দিয়ে বানায় দেখাইছিলাম। ঘাস ফড়িং তোমাদের একটা এইচডব্লিউ দিই, সবাই ঘাস ফড়িং এর ছবি দিবা শিখবো জিতবোতে, আমাকে ট্যাগ করে দিবা। যার ঘাস ফড়িংটা সব থেকে সুন্দর হবে তাকে হলো আমি একটা গিফট দিব। যাও, ঘাস ফড়িং শিখবো জিতবোতে দিবা, ঠিক আছে। যার সবচেয়ে সুন্দর ঘাস ফড়িং হবে আমাকে ট্যাগ করবো, আমি তাহলে দেখবো, তাহলে তাকে গিফট দিব। ওকে, আর যারা শহরে থাকো খুঁজে বের করো, স্যাড ফর ইউ, যদি খুঁজে না পাও তেলাপোকা ধরে দিতে পারো। ঘাস ফড়িং এর আরেকটা ভাই হলো তেলাপোকা। তো শহরে যারা আছো তাদের জন্য একটা অল্টারনেটিভ, তেলাপোকা ধরে ছবি দিবা, যার তেলাপোকা বা যার ঘাস ফড়িংটা সব থেকে সুন্দর হবে তাকে গিফট দিব, ঠিক আছে। ওকে, হ্যাঁ, জীবিত, জীবিত, ঠিক আছে। তো গেল। না, ভার্চুয়াল গিফট না, রিয়েল গিফট, ঠিক আছে। না না, ইন্টারনেট থেকে ছবি দিলে আমি হলো গুগল লেন্সে যে সার্চ দিব প্রত্যেকের ছবি, যদি দেখি যে আগের থেকে ইন্টারনেটে আছে তাইলে তো ওকে ডিসকোয়ালিফাই করে দিব, ও তো আর গিফট পাবেই না। সো রিয়েল ছবি দিতে হবে, তোমার সাথে তোমার সেলফি সহ দিলে তো আরো ভালো, আমি তো প্রমাণ পেয়ে গেলাম যে তুমি তুলছো, ঠিক আছে। ওকে, সো গেল। আচ্ছা, তেলাপোকা ভয় পাও, তাহলে চিংড়ি মাছ দিও। আচ্ছা, যারা তেলাপোকা ভয় পাও তাদের জন্য একটা রাস্তা, চিংড়ি মাছ, ঠিক আছে, আর কোনো রাস্তা আমি দিতে পারলাম না। সো এই যে এগুলো সবই আর্থ্রোপোডা, এবং এটা দিয়ে তোমার আমি একটা এমসিকিউ পড়ায় দিলাম যে আর্থ্রোপোডার উদাহরণ কি কি। ঘাস ফড়িং, তেলাপোকা, চিংড়ি মাছ, দেখছো। হ্যাঁ, তেলাপোকার ছবি দিও, যারটা সুন্দর হবে তাকে গিফট দিব। গিফট কিভাবে পাবো, কিভাবে পাঠাবো সেটা আমার ব্যাপার, গিফট আমি প্রচুর পাঠাই, টেনশন নিও না। কিন্তু তোমার দেখি এইটা আমি দেখতে চাই, ঠিক আছে। ওকে, ও আর এটার সাথে অবশ্যই অবশ্যই আমরা আমাদের হলো যে একটা ট্যাগ লাইন ইউজ করব এই হোমওয়ার্ক যখন জমা দিব, সেটা হলো একবার শিখবো, ঠিক আছে। যে একবার পড়াশোনা করবো, একবার জীবনে ঘাস ফড়িং ভালো মতন পড়বো, আর বারবার জিতবো, ঠিক আছে। সো এই ট্যাগ লাইনটা ইউজ করবো।
তাহলে তো আরো ভালো, পোলাপান সবাই শিখে যাবে, ঠিক আছে, বারবার জিতবো। সো এটা ইউজ করে আমরা হোমওয়ার্ক দিব। ওকে, দেখি কার কার হোমওয়ার্ক আসে, আমি সবগুলো অ্যাপ্রুভ করে দিব আজকে। ওকে, কোনো প্যারা নাই। ওকে, সো গেল। এআই দিয়ে বানাইলেও ঠিক আছে, বানাইতে পারো, যদি খুব ভালো হয় তাহলে আমি একটা কনসিডার করব, ঠিক আছে, কনসিডার করব এআই দিয়ে বানায় ক্রিয়েটিভিটি দেখাইতে পারো, ঠিক আছে, জাস্ট গুগল থেকে নামায় দিও না, তাইলেই হবে, কষ্ট করে দাও আমাকে। ওকে, সো গেল। এইবার চলো আমরা দেখি, ঘাস ফড়িং এর তো অনেক কাহিনী করছে, আচ্ছা আমরা এত কিছু পড়বো না আজকে, তুমি কি চাও? আচ্ছা তোমরা, হ্যাঁ যদি অনেকগুলো বেশি ছবি হয় অনেককেই গিফট দিব, কোনো সমস্যা নেই। আচ্ছা তোমাদের কাছে একটা কথা বলি, তোমাদেরকে আমি আজকে একটা স্লাইড পড়াবো, বেশি না, একটা স্লাইড, এবং যেই স্লাইডটার সাথে আমার একটা আইকনিক ফটো আছে, ঠিক আছে, দেখবা যে আমার হলো একটা ছবি আমি কয়েকদিন আগে পোস্ট করছিলাম, আবার গ্রুপে হলো কভার ফটোতে দেওয়া বা সামথিং, যেটা যে আমার পিছনে একটা ঘাস ফড়িং আছে, আমার পিছনে একটা ঘাস ফড়িং এর ছবি আঁকা। সো আজকে আমি তোমাদের সেই আইকনিক ফটো ঘাস ফড়িংটা আঁকাবো, ঠিক আছে। সো প্যারা খেও না, ঘাস ফড়িং আমাদের একটুর মধ্যেই শেষ হয়ে যাবে, ঠিক আছে, ঘাস ফড়িং আরে কি, অল্প একটু পড়াশোনা, ঘাস ফড়িং সহজ। এই যে আঁকাইলাম ঘাস ফড়িং এর মাথা, সবাই এবার মনোযোগ দাও, সব কম্পিটিশন গিফট টিফট নিয়ে কথা বলা শেষ, ঠিক আছে। আচ্ছা কাগজ দিয়ে বানাও, ক্রিয়েটিভিটি দেখাও, কোনো সমস্যা নাই, ঠিক আছে। তো গেল, আমারটার নাম মুশফিক সাদিদ প্রাপ্য, ঠিক আছে, ফেসবুক আইডি যাই বলো। এইবার যদি আসো, এরা আঁকাইতেছি কি, এরা ঘাস ফড়িং এর সাথে হলো আমরা ঘাস ফড়িং এর এখানে একটা হলো, আচ্ছা ঘাস ফড়িং এর গলা দিতে ভুলে গেছি একটু, আচ্ছা। তো ঘাস ফড়িং এর এখানে কি থাকে, ঘাস ফড়িং এর এখানে বুক থাকে, মাথা বুক, মাথার বুকের মাঝখানে একটা নমনীয় গলা থাকে, ঠিক আছে, গলা একটা থাকে, ওই দেখা যায় দেখা যায় না, যায় না বললেই চলে, বাট যেহেতু বুঝায় পড়াইতেছি বুঝাইলাম। ওকে, সো গেল মাথা বুক। এরপরে ভাই আর কিছু কি আছে, হ্যাঁ ভাই এখনো আছে জিনিসপাতি, এখনই খুশি হয়ে যায় না। এরপরে ঘাস ফড়িং এর যেটা আছে সেটা হলো ঘাস ফড়িং এর পেট, সেটা হলো বুকের থেকে একটু চিকন হয়, খুব বেশি না, একটু চিকন হয়, এই জন্য একটু চিকন করে আঁকাইলাম, ঠিক আছে। তো এই যে একটা টর্চ লাইটের মতন হয়ে গেছে, হ্যাঁ একটা রোবট ঘাস ফড়িং হয়ে গেছে, ঠিক আছে, প্যারা নাই, বাট আমাদের পড়তে সুবিধা হবে, ঠিক আছে। তো এখন কথা হলো যে এই জায়গার যদি আমরা একটু হিসাবটা দেখি, ঠিক আছে, এই জায়গার যদি আমি হিসাবটা একটু দেখি, তাহলে তোমরা নিজেরাই ক্লিয়ার হয়ে যাবা। এই যে দেখো, ঠিক আছে, নিজেরাই ক্লিয়ার হয়ে যাবা, দেখো কি দেখো, এটা হলো মাথা, ঠিক আছে, এটা হলো মাথা। ওকে, এই পর্যন্ত হলো বুক, ঠিক আছে, এই পর্যন্ত হলো বুক, আর এই পর্যন্ত হলো কি, এই পর্যন্ত হলো পেট, উদর বলে, উদর, পেট তো বলা যাবে না এখানে, উদর বলতে হবে। তো তাহলে এই জায়গায় যদি দেখি, তাহলে এইটা হলো মস্তক, ঠিক আছে, এটা হলো মস্তক। ভাই এই ছবি যদি তুমি একবার বুঝে যাও, সবাইকে আমি একটা চ্যালেঞ্জ করতেছি, সবাইকে আমি একটা চ্যালেঞ্জ করি, তোমরা এখানে যে কয়জনই আসো না কেন, তোমরা আজকের এই ছবিটা বুঝে যাও, তুমি ঘাস ফড়িং আগামী 2 ক্লাস করবা, বাট যাই হোক, ঘাস ফড়িং তোমার আগামী জীবনে কলেজ লাইফে ঘাস ফড়িং হবে সব থেকে সহজ টপিক, যেটা তুমি সবাইকে বলতে পারবা যে ভাই আমি ঘাস ফড়িং সব থেকে ভালো পারি। এন্ড সব ক্ষেত্রে কলেজের স্টুডেন্টদের পুরা জিনিসটা উল্টা হয় যে ভাই ঘাস ফড়িং পারি না, বাট আমার উপর বিশ্বাস করো, আমি তোমার হাইড্রা সহজ করে দিচ্ছি, যা পড়ছো আশা করি যদি বই পড়ে থাকো সহজ লাগতেছে, তুমি আমার উপর বিশ্বাস করো, ঠিক আছে। ওকে, সো এখন কথা হলো যে মস্তক, বক্ষ, বুক না বলে বক্ষ বললাম, আর পেট না বলে উদর বললাম, ঠিক আছে, উদর। তো মস্তক বক্ষ উদর এই 3 ভাগে ভাগ করলাম, কারণ এগুলোর মধ্যে আমরা বিভিন্ন অংশ বসাবো। অনেকে টেনশনে পড়ে গেছো, ঘাস ফড়িং এর চোখ কই, চলো দেখি ঘাস ফড়িং এর চোখ কোথায়। তো এই ঘাস ফড়িং এর যে মাথাটা দেখতেছি, এই মাথার সাইড থেকে যেহেতু দেখতেছি, এই সাইডে একটা চোখ থাকে, ঠিক আছে, এই সাইডে একটা চোখ থাকে, এবং আসলে চোখটার ভিতরে অনেক চোখ থাকে, 2000-এর মতন চোখ থাকে, চোখটা আসলে একটা চোখ না, চোখটা হলো অনেক ছোট ছোট চোখের সমন্বয়ে তৈরি, তাই এই চোখটাকে বলা হয় জটিল চোখ বা পুঞ্জাক্ষী বলা হয়, ঠিক আছে। তো ঘাস ফড়িং এর এই চোখটাকে বলা হয় জটিল চোখ বা পুঞ্জাক্ষী, ঠিক আছে, দেখো এটাকে বলা হয় পুঞ্জাক্ষী। পুঞ্জ মানে কি, পুঞ্জ মানে একীভূত করে রাখা, সো একীভূত, আক্ষী মানে অক্ষ, সো পুঞ্জ অক্ষী, অক্ষী মানে চোখ, পুঞ্জ মানে একীভূত, সো অনেকগুলা চোখ একসাথে থাকে বলে পুঞ্জাক্ষী বলে। হ্যাঁ ভাইয়া তোমার স্কুলে পড়ানো শেষ, বুঝো নাই, তোমার মাদ্রাসায় পড়ানো শেষ, বুঝো নাই, আমার ক্লাসটা মনোযোগ দিয়ে করো, বুঝবা ইনশাল্লাহ, আমি বলতেছি, ঠিক আছে, কারণ এটা কয়েকদিন আগে পড়াইলাম, কতবার যে পড়াইছি, ঠিক আছে, সো সেই এক্সপেরিয়েন্স থেকে বলতেছি, বুঝবা, প্যারা খেও না। এইবার আসো পুঞ্জাক্ষী বুঝলাম,
এইবার এদের কি ভাই চোখ একটাই না, এই যে এক সাইড আঁকাইতেছি, এইদিকে একটা চোখ থাকে, এই যে এক দিকে যখন দেখতেছো এইদিকে একটা চোখ দেখতেছো আর এইদিকে একটা থাকে, সো এদের পুঞ্জাক্ষী থাকে দুইটা, প্যারা খেও না, ওইদিকে আর একটা আছে, আমরা সাইড থেকে দেখতেছি। আর এদের নরমাল চোখ কি নাই, এদের নরমাল চোখও আছে, নরমাল চোখ আছে তিনটা, দুইটা পুঞ্জাক্ষীর মাঝখানে থাকে, সো তিনটা তো আসলে পুরোপুরি দেখানো যাচ্ছে না, অর্ধেক দেখাইলাম, একটা আর আরেকটার অর্ধেক দেখাইলাম। সো এইটা হলো আসলে সরল চোখ, ঠিক আছে, এটাকে বলা হয় সরলাক্ষী, এটাকে বলা হয় সরলাক্ষী। সরল অক্ষী, অক্ষী মানে চোখ, সরল অক্ষী পুঞ্জ অক্ষী, সরল অক্ষী পুঞ্জ অক্ষী, শেষ। ওকে, এদের মাথায় তুমি চিংড়ি মাছ দেখছো, তেলাপোকা দেখছো, তেলাপোকা তো ভাই বিরক্তিকর একটা জিনিস, মাথার এন্টেনা সারাদিন এরকম এরকম করতেই থাকে, এরকম 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 করতেই থাকে ভাই, এটা দেখে যে ডিসগাস্টিং লাগে, ঠিক আছে। সো যাই হোক, তার মানে এর কি আছে, এর হলো এন্টেনা আছে, এর হলো এন্টেনা আছে। সো দেখি এর মাথায় কি কি আছে সেগুলো আর কি দেখে নিচ্ছি। এর চোখ আছে দুই রকমের, জটিল চোখ, সরল চোখ, এন্টেনা আছে মাথার মধ্যে। আর এর অবশ্যই যে তেলাপোকাতেও দেখছো যে মুখের মধ্যে অনেকগুলো বিভিন্ন জিনিসপাতি আছে, মুখ এরকম খাওয়া চাওয়ার জন্য মুখে একটু স্পেশাল যন্ত্রপাতি টাইপের আছে, ভাই মুখ থাকবে না, খাবে কি করে নাইলে। ওকে, সো এখন কথা হলো যে মনোযোগ বাড়ানোর জন্য কি করা যেতে পারে, মনোযোগ বাড়ানোর জন্য মনোযোগ দিতে হবে, ঠিক আছে। তো ওকে, না আর এমনি ক্লাসে নোট করবা, তাহলে দেখবা যে মনোযোগ থাকতেছে ক্লাসের সাথে। ওকে, সো এখন চলো আমরা দেখি এইবার এন্টেনার কাজ কি, এন্টেনা দিয়ে ওরা কোনো দিকে মানে কি আছে সেন্স করতে পারে, ওরা চোখ দিয়েও দেখে, এন্টেনা দিয়েও কাইন্ড অফ, ধরো আমি চোখ বন্ধ করে কোথাও হাত দিলাম এরকম, ওকে, এখানে হলো আমি বোর্ড ফিল করতেছি, দেখো এই যে শক্ত একটা জিনিস ফিল করতেছি, ওকে, এই যে শক্ত একটা জিনিস ফিল করতেছি। সো কাইন্ড অফ হলো ওরা এন্টেনা দিয়ে ওই কাজটা করে যে ফিল করতে পারে, ওকে, কি আছে। আচ্ছা, হ্যাঁ, পিঁপড়াও ঘাসফড়িং এর মতন। এইবার চলো দেখি, মুখের মধ্যে অনেকগুলো জিনিস আছে, আর আমাদের মাথায় কিন্তু অনেকগুলো হাড় আছে, ঠিক আছে, আমাদের মাথায় কিন্তু অনেকগুলো হাড় আছে, যেইগুলো চ্যাপ্টার 7-এ তোমরা পড়বা। এদের মাথায়ও ওই হাড়গুলা, হাড় তো থাকে না এদের, মানে এদের মাথায়ও ভাগ থাকে, সেই ভাগগুলোর আমরা নাম পড়বো। এইটুকু ভাগের একটা নাম আছে, এইটুকু ভাগের একটা নাম আছে, সামনে এই অংশের একটা নাম আছে, এই দিকের অংশগুলোর নাম আছে, ঠিক আছে, ওই ভাগগুলোর নামও আমরা পড়বো। সো মোটামুটি মাথার ভিতরে যা যা থাকার কথা পড়ে ফেলছি। এদের নাক নাই, এদের কান মাথায় থাকে না, এদের কান থাকে পেটে। এই যে একটা মজার জিনিস পড়ে নাও, এদের কান থাকে হলো পেটের এখানে থাকে এদের কান, পুরাই আশ্চর্যজনক একটা ব্যাপার, এদের কান থাকে পেটে, বুঝছো। তো যাই হোক গেল, তো এদের নাক নাই, কান থাকে পেটে, চোখ দিয়ে দিছি, মুখ দিয়ে দিছি, মাথা দিয়ে দিছি, এন্টেনা আছে। তো সবকিছুই পড়া ফেলছে, এদের এই যে গলাও দিয়ে দিচ্ছি, ঠিক আছে, এদের একটা গলাও থাকে, নমনীয় গলা থাকে, সো ঘাড় নাড়াইতে পারে, গলারে আমরা গ্রীবা বলি, বায়োলজির ভাষায় গ্রীবা বলি। তো এখন কথা হলো যে আচ্ছা ভাইয়া, ভাইয়া মাথা কি এইটুকু পড়লেই হবে না, আরেকটু পড়তে হবে। পিঁপড়া আর্থ্রোপোডারি, পিঁপড়া আর্থ্রোপোডারি, এই ঘাস ফড়িং এর ভাইটাই, ঠিক আছে, পিঁপড়াও আর্থ্রোপোডা। তো এই যে চলো এবার একটু পড়ে ফেলি, আমরা ছবিতে আসবো, একটু পড়ে ফেলি, মনোযোগ দাও সবাই, ঠিক আছে, মনোযোগ দিয়ে দেখো তো। দেহ দেহ সরু, ওকে সরু, লম্বাটে, ওকে লম্বাটেই মনে হয়েছে, গোল ফুটবলের মতন তো আর মনে হয় না। বেলনাকার, বেলনাকার মানে কি, বেলনাকার মানে এই যে ভাই ঘাস ফড়িং তো দেখতে এরকম টাইপেরই, যে এরকম একটা জিনিস শুয়ে আছে, তো তাহলে বেলনাকার। আমরা একটা কি বলে গরিবের ঘাস ফড়িংও পেয়ে গেলাম, তাই না, আমরা হাইড্রা পাইছি, ঘাস ফড়িংও দেখাই দিলাম। তো তাহলে লম্বা, বেলনাকার, এগুলো। আর দ্বিপার্শ্বীয় প্রতিসাম্য, এটা চ্যাপ্টার 1-এ পড়ে ফেলছি। কাইটিন যুক্ত কিউটিকল, ভাইয়া চিংড়ি খাওয়ার সময় যে পার্টটা কচমচ করে না, উপরের যে চামড়াটা শক্ত শক্ত লাগে, ঠিক আছে, সো এই জিনিসটাই হলো কাইটিন যুক্ত কিউটিকল, ঠিক আছে, এইটার আবরণ থাকে, ঠিক আছে, এইটার আবরণ থাকে, ঘাস ফড়িংয়েও থাকে। তারপরে দেখবা ঘাস ফড়িং ছবি তুলতে যাবা, দেখবা যে শক্ত শক্ত ওর গা, ঠিক আছে, যদি ধরো তেলাপোকার গা শক্ত থাকে না, তেলাপোকা তো মারছো, মারার সময় তো বোঝা যায় যে শক্ত, একটু হলেও শক্ত, একেবারে সফট না। তারপরে হলো পিঁপড়া শক্ত থাকে, কচমচে টাইপের থাকে। সো এগুলো হলো এই কাইটিন যুক্ত কিউটিকলের কারণে। এই কাইটিন কিন্তু ছত্রাকেও থাকে, যারা মনে পড়তেছে যে ভাই কই যেন পড়ছি কাইটিন, কাইটিন পড়ছো ছত্রাকের কোষ প্রাচীরে পড়ছো। সো এদের বহিকঙ্কাল তৈরি হয় হাইপোডার্মিস থেকে, এগুলো কঠিন জিনিসপাতি, এগুলো মেডিকেল লেভেলে পড়াই, প্রি মেডিকেলে পড়াই, সো এগুলো এখন পড়াবো না। বাট আপাতত দেখি এদের দেহের ভাগ কি কি আছে। দেহকে মস্তক, বক্ষ, উদর, ভাই মাথা, বুক, পেট, এই 3 ভাগে ভাগ করলাম, মাথা, বুক, পেট, এই 3 ভাগে ভাগ করলাম, ঠিক আছে। সরলাক্ষীর কাজ কি, সবগুলো দিয়েই ওরা দেখতে পায় ভালো, ঠিক আছে, দেখতে হেল্প করে, ওদেরকে সবগুলোই দেখতে হেল্প করে, ওরা আমাদের থেকে ভালো দেখতে পায়, ঠিক আছে। তো এখন মাথার মধ্যে কি কি আছে পড়ায় ফেলছি, দেখো এটা বোর্ডে আসা প্রশ্ন, পড়ায় ফেলছি, সবাই একটু মনোযোগ দাও, এখন আর বোরিং লাগবে না। পুঞ্জাক্ষী, ওসেলি হলো সরলাক্ষী, আচ্ছা এটার ইংলিশ নাম বলি নাই,
সরলাক্ষী, ওসেলি হলো সরলাক্ষী। সো দুই টাইপের চোখ, পুঞ্জাক্ষী সরলাক্ষী। এন্টেনা পড়াইছি, মুখের বিভিন্ন অঙ্গ আছে, এগুলো পড়ায় ফেলছি। নাক নাই, কান নাই। ওকে, মাথা, এদের মাথা 6টা খণ্ড আছে, আর এদের মাথা নাকি নাশপাতি আকৃতির। ফড়িং আর ঘাস ফড়িং কি এক? না, ফড়িং গুলো উঠতে পারে না, উঠতে পারে আর লাফাইতে পারে না খুব বেশি একটা। ঘাস ফড়িং গুলো লাফাইতে পারে, ঠিক আছে, একটু আলাদা। এই আজমল স্যারের ফেভারিট ফল কি? বলো, সবাই কমেন্ট করো, একটু ঘুম টুম কাটাও। আজমল স্যারের ফেভারিট ফল কি? বলো। একজন জিজ্ঞেস করছে নাশপাতি কি ভাইয়া। এই বাজারে যে নাশপাতি কিনে আনবা, আপেলের মতন দেখতে অনেকটা ফল। হ্যাঁ, আজমল স্যারের ফেভারিট ফল নাশপাতি। কিছু পারো না পারো, কোনো কিছুর আকৃতি জিগাইলে অপশনে যদি, এমসিকিউতে যদি অপশনে নাশপাতি থাকে, নাশপাতি নিশ্চিন্তে দাগায় দিয়ে আসো। আচ্ছা, জাস্ট একটা নিনজা টেকনিক বললাম, বাট হলো সবসময় করো না। বাট আমরা হাইড্রা থেকে শুরু করে ঘাস ফড়িং এ চলে আসলাম, উনি নাশপাতি ছাড়া নাই, ঠিক আছে, নাশপাতি আকৃতি। ওকে, তো এখন তাহলে চলো দেখি। এইবার এইটার বলতেছে ওর মুখ নাকি হাইপোগন্যাথাস টাইপের। আচ্ছা, হাইপোগন্যাথাস কঠিন একটা শব্দ। তো আমি একটু যদি তোমারে বুঝাই যে, ঠিক আছে ভাইয়া, হাইপো মানে কি? কে বলতে পারবা হাইপো মানে কি? হাইপোগন্যাথাস শব্দটা ভাঙি। আমি সবসময় শব্দ শব্দ ভেঙে পড়াইতে পছন্দ করি, ঠিক আছে। হাইপোগন্যাথাস, এটাতে একটু সময় লাগে, কিন্তু আসলে লাভ হয়, লং টার্মে লাভ হয়, পড়া সহজ হয়ে যায়, পড়া মুখস্থ করা লাগে না, ঠিক আছে। হাইপো মানে নিচে, এই যে হাইপো মানে কম বা নিচে। হ্যাঁ, এক এক জায়গায় এক একটা, কমও ইউজ করে, নিচেও ইউজ করে। সো এখানে আমরা নিচেই বলতেছি, নিচে, ঠিক আছে, কমও বলে অনেক ক্ষেত্রে। আচ্ছা, ন্যাথাস মানে কি? এই ন্যাথাস মানে কি কে বলতে পারবা? ন্যাথাস মানে কি কে বলতে পারবা? না, হাইপো মানে অস্বাভাবিক না, হাইপো মানে নিচে। ন্যাথাস মানে একজন পারছো, দুইজন পারছো, হ্যাঁ দাগানো বই আমরাই দিব। বাকিরা যারা মুখ বলতেছো তাদের হলো অতটা ঠিক হচ্ছে না, বাট ওকে, কাছাকাছি যাচ্ছে, যে 3-4 জন পারছো। না, ছিদ্র না, ছিদ্র না, ছিদ্র হলো স্টোমা, ঠিক আছে, স্টোমা। সো এদের যাদের কাছাকাছি গেছে, বাট হলো যাদের গুলো পারফেক্ট হয়েছে, যারা চোয়াল বলছো তাদেরটা পারফেক্ট হয়েছে, ঠিক আছে। ন্যাথাস মানে চোয়াল। সো এদের চোয়াল নিচে থাকে, এদের নিচে চোয়াল থাকে। ভাই আমার কি নিচে চোয়াল? মানে না, আমার এই যে নিচের চোয়াল আর উপরের চোয়াল, আমার এটা হলো সামনের দিকে মুখ। দেখো আমার মুখ সামনের দিকে, আমার মুখ সামনের দিকে। ঘাস ফড়িং এর মুখ ছবিটা দেখো তো। ঘাস ফড়িং এর মুখ হলো এইদিকে, ঘাস ফড়িং এর মুখ হলো এই জায়গাটায় থাকে, মানে থুতনির কাছে থাকে। মানে আমাদের মুখ যদি ঘাস ফড়িং এর মতো হতো এরকম হতো। তো তাহলে ওর যেহেতু মুখ নিচে থাকে, চোয়াল নিচের দিকে থাকে, তাই এটাকে বলা হয় হাইপোগন্যাথাস। দেখো, তুমি এখন ভাবতে পারো যে ভাইয়া কি পড়াইতেছেন, ভালোই লাগে না এগুলো, হুদাই এত ডিটেলস পড়ায় লাভ আছে? এখন আমি যদি তোমারে বলি যে ভাই, তোমার তো কপালে দুঃখ আছে, ঠিক আছে, কপালে তো দুঃখ আছে। চ্যাপ্টার 1 যে পড়ছিলা, চ্যাপ্টার 1-এ যে নাথোস্টোমাটা পড়ছিলা, তুমি কি তখন বুঝা পড়ছিলা যে এই নাথোস থেকেই নাথোস্টোমাটা আসছে? এবার আমারে বলো তো, নাথোস্টোমাটা কাদেরকে বলে? চ্যাপ্টার 1-এ যে পড়ছিলা, ভার্টিব্রাটারে 2টা ভাগে ভাগ করা যায়, কি? সাইক্লোস্টোমাটা, নাথোস্টোমাটা। বলো, নাথোস্টোমাটা মানে কি? নাথোস্টোমাটা মানে কি? বলো। ওকে, সো এখন শিখবো জিতবোতে দিও, শিখবো জিতবোতে, হোমওয়ার্ক শিখবো জিতবোতে দিও। আচ্ছা, এই যে দেখো, তো ক্লাস করো নাই, মনে নাই, ভুলে গেছো, কত কি অজুহাত। দেখো ভাইয়া, নাথোস মানে মাত্র পড়াইলাম, নাথোস মানে চোয়াল। আর যারা একটু আগে বলতেছিল যে ভাইয়া নাথোস মানে মুখ, না, স্টোমা মানে হলো মুখ। স্টোমাটা বা স্টোমা মানে হলো ছিদ্র বা মুখ। তো ছিদ্র বা মুখ, ঠিক আছে। পাতাতে বললে ছিদ্র, পাতাতে স্টোমা থাকে, স্টোমাটা থাকে। আর এমনিতে প্রাণীর ক্ষেত্রে যদি স্টোমাটা বলে, এটা মানে মুখ। তো যাদের মুখে চোয়াল আছে, ভাইয়া আমার মুখে কি চোয়াল আছে? আছে, হাড়। তাহলে আমি নাথোস্টোমাটার মধ্যে কনড্রিকথিস, অ্যাক্টিনোপটেরিজি, সার্কোপটেরিজি, অ্যামফিবিয়া, রেপ্টাইলিয়া, এভিস, ম্যামালিয়া, আমি ম্যামালিয়ার মধ্যে। তো ন্যাথোস্টোমাটার আন্ডারেই তো ম্যামালিয়া আছে। আর যারা ন্যাথোস্টোমাটার উল্টা সাইক্লোস্টোমাটা। তো ভাইয়া সাইক্লোস্টোমাটা মানে কি? ন্যাথোস্টোমাটা না হয় মানে বুঝলাম, সাইক্লোস্টোমাটা মানে কি? স্টোমাটা মানে তো মুখ, বলেই দিলাম স্টোমাটা মানে মুখ। আর সাইক্লো মানে গোল, সাইক্লো, সাইকেল, গোল। তো সাইক্লো মানে যে গোল, তার মানে কি জানো? গোল মানে যাদের চোয়াল নাই তারা মুখ গোল করতে পারে। আমি মুখ কিন্তু চাইলেও গোল করতে পারবো না। তুমি বলতে পারো যে ভাই কই, এই যে গোল করলাম তো। না ভাইয়া, এটা ঠোঁট গোল করলাম,
কিন্তু আমার যদি এখান থেকে মাংসগুলো সরায় নিই, আমার কিন্তু দেখা যাবে যে দাঁতগুলো এরকম হয়ে রয়েছে। সো আমার মুখ কিন্তু কখনো গোল করতে আমি পারবো না। কারণ আমার চোয়াল আছে, হাড্ডি আছে। হাড্ডি না থাকলে আমি গোল করতে পারতাম। সো সাইক্লোস্টোমাটাদের মুখে চোয়াল থাকে না, চোয়ালবিহীন প্রাণী বলে মিক্সিনিয়ার পেট্রোমাইজনটিটা রিভিশন দেওয়াই দিচ্ছি। আর নাথোস্টোমাটা যাদের মুখে চোয়াল আছে। দেখছো? হ্যাঁ, ঘাসফড়িং এর জ লাইন আছে। ঠিক আছে? ঘাসফড়িং এর জ লাইন আছে। ওকে। সো তাহলে এখন হ্যাঁ, এটা পড়াইনি, তারপর আগের স্লাইডটা দেখাইতেছি। এরপরে চলো দেখি এদের হেড ক্যাপসুল, মাথার মধ্যে হেড আছে, হেডের মধ্যে একটা ক্যাপসুল আবরণ আছে, হেড ক্যাপসুল বলে। এপি মানেও বাইরে, সো ক্রেনিয়াম মানে মাথা। সো দেখো ক্রেনিয়াম মানে হেড আর এপি মানে ক্যাপসুল বাইরে। সো এই তো হেড ক্যাপসুলেরই আরেকটা নাম এপিক্রেনিয়াম। ওকে, সহজ জিনিস। এবার মাথার কি কি অংশ আছে, মাথার কি কি অংশ আছে, ঠিক আছে? এবার চলো দেখি যে এইবার চলো দেখি যে তোমাদেরকে একটা জিনিস বলি যে এখানে অনেকগুলো মাথার অংশের নাম বলছে, যেটা পড়তে গিয়ে তোমার তেল বের হয়ে যাবে, বের হয়ে যাবে। ঠিক আছে? সো এখন আমি তোমার একটু দেখাই, আমার মাথা দিয়ে দেখাই। মনে করো আমি একটা ঘাস ফড়িং। ঠিক আছে? আমি 1 সেকেন্ডের জন্য ঘাস ফড়িং মনে করো। ঠিক আছে? আপাতত আর মনে করার দরকার নেই যে প্রাপ্য ভাইয়া ক্লাস নিচ্ছে। মনে করো ঘাস ফড়িং একটা ক্লাস নিচ্ছে। তো এখন দেখো ঘাস ফড়িং এর ক্ষেত্রে ঘাস ফড়িং এর যে মাথার চাঁদি, মাথার যে চাঁদি, সবাই নিজের মাথার এইখানে হাত দাও, সবাই হাত দাও। ক্লাস করতেছো, তুমি যদি এই কাজ না করো তোমার এই পড়া জীবনও মাথায় ঢুকবে না। হাত দাও, মাথায় ঢুকে যাবে শিওর। ঠিক আছে? এই যে মাথার চাঁদিতে হাত দিতেছো, এটা হলো ভার্টেক্স। ঘাস ফড়িং এর মাথার যে চাঁদি, এটারে বলে ভার্টেক্স। ভার্টেক্স। ঠিক আছে? এটা বলে ভার্টেক্স। আচ্ছা, ভালো কথা, ভার্টেক্স বুঝলাম ভাই। এখন কপাল, কপালে হাত দাও সবাই। কপাল, ঘাস ফড়িং এর কপাল রে বলে ফ্রন্স। ফ্রন্স, তোমার যে ফোরহেড, কপাল, ফোরহেড রে বলে ফ্রন্স ঘাস ফড়িং এ। ভালো কথা, কপালে হাত দিছো। এইবার আরেকটু নিচে আসো, এই নাক, ওর তো নাক নাই। তো ওর এই যে মুখ, মুখের উপরে আর ফ্রন্সের কপালের নিচে এই জায়গাটায় যে হাড় থাকে, দেখো কপালের নিচে আর মুখের উপরে, সো এই জায়গাটায় যে হাড় থাকে, কাইন্ড অফ, ওদের তো নাক নাই। সো এই জায়গায় যে হাড়টা থাকে, এই হাড়ের নাম হলো ক্লাইপিয়াস। তাহলে কি? ভার্টেক্স, ফ্রন্স, ক্লাইপিয়াস। ওকে, করছো সবাই? আচ্ছা, করলে মুখস্থ হবে, না করলে হবে না, বইলা যাবা কয়েকদিন পরে। আচ্ছা, এরপরে দুইটা গাল বাকি আছে, এই গাল আর এই গাল। এই দুইটা যে মানে এই জায়গাটা আর কি, এই দুইটা জায়গার নাম হলো জেনা। এই দুইটা জায়গার নাম হলো জেনা। এই দুইটা জায়গার নাম হলো জেনা। শেষ, পড়া শেষ। ভার্টেক্স, ফ্রন্স, ক্লাইপিয়াস, জেনা। ঠিক আছে? শেষ। আর এই জায়গায় কি আছে ভাই? এখানে কি ওদের কিছু নেই, এখানে ওই মুখপাঙ্গ আছে, ওগুলো আমরা পড়বো। ঠিক আছে? মুখপাঙ্গ। আচ্ছা, সো তাহলে এখন চলো, কপালটাকে ফ্রন্স বলে, ফ্রন্স। সো এই যে দেখি আমরা, ওই তো আমরা, আচ্ছা ওটা বলেই দিছে ওখানে, তারপর আর বেশি কিছু বলে নাই, শেষ। এই যে এটা করে দিচ্ছে, বইয়ের সাথে মিলাই নিও, বইতেও সুন্দর ছবি আছে। তো এইবার যদি আসি যে ঘাস ফড়িং এর মাথায় কি কি থাকে, এগুলোর এক একটা জিনিসের নাম বলতে। এন্টেনা থাকে 2টা, চোখ, জটিল চোখ থাকে 2টা, সরল চোখ থাকে 3টা, দেখাইছি। আর মুখের অঙ্গ থাকে 5টা। ঠিক আছে? নিঃশ্বাস নেয় কেমনে? একজন সুন্দর কথা বলছো, ওরা নিঃশ্বাস নেয়, ওদের নাক হলো বুকের 2 পাশ দিয়ে থাকে। ওদের নাকের ছিদ্র বুকের 2 পাশ দিয়ে থাকে, একটু পরেই দেখবো। ঠিক আছে? সো তাহলে দেখো, এক একটা জিনিস দিয়ে এক একটা কাজ করে। ঠিক আছে? দুইটা জিনিস, চোখ, তাহলে 2টা দিয়ে দেখে, মুখটা দিয়ে চাবাই, আর এগুলো দিয়ে স্পর্শ করে। ওই যে বললাম না, এন্টেনা দিয়ে টাচ করে। এরকম অন্ধরা যেভাবে ধরো হাত দিয়ে বুঝে বুঝে বিভিন্ন জায়গায় যায়, ওরা এন্টেনা দিয়ে ওই কাজ করতে পারে। ঠিক আছে? গেল। আর ওদের এন্টেনাটাকেই আবার 3 ভাগে ভাগ করা যায়। দেখো, এন্টেনাটাকে 3 ভাগে ভাগ করা যায়, স্কেপ, পেডিসেল আর ফ্লাজেলাম। তো আমি যদি আমার সেই পুরাতন ছবিতে, আমার চিত্রকর্মতে ফেরত চলে যাই, এদের এন্টেনার ছবি আঁকাইছিলাম। দেখো, এদের এই আমার চিত্রকর্মের মধ্যে এন্টেনার ছবিটারে আমি 3 ভাগ করব। সবার নিচে দিব এই জায়গায় একটা অংশ, এইটার নাম হলো স্কেপ। সবাই মনোযোগ দাও, তোমরাও তোমাদের চিত্রকর্মটা কমপ্লিট করো। এরপরে একটা ভাগ আসবে, যেটার নাম হলো দিব পেডিসেল। পেডিসেল, স্কেপ, পেডিসেল। আর এরপরে যে উপরের যে অংশটুকু, মানে উপরের সব থেকে বড় অংশটুকু, এই অংশটুকুর নাম হলো ফ্লাজেলাম। ঠিক আছে? এই অংশটুকুর নাম হলো ফ্লাজেলাম। এই যে 3টা জিনিস, এই 3টা জিনিস মিলে কি হয়? এই 3টা জিনিস মিলে হলো এন্টেনা হয়। সো এন্টেনার এই 3টা অংশ, এন্টেনার 3টা অংশ মনে রাখবে, এন্টেনার 3টা অংশ, স্কেপ, পেডিসেল, ফ্লাজেলাম। হ্যাঁ, আচ্ছা, একজন একটা ভালো টেকনিক বলছে, যেন তোমরা গুগল থেকে ছবি মেরে না দিতে পারো। যারা দিবা দিও, সমস্যা নেই। তো সেটা হলো, একটা ঘাস ফড়িং এর 2-3টা ছবি তুলবা, তাহলে তো তুমি গুগল থেকে মারতে পারবা না। সো গেল। এন্টেনা দিয়ে উড়ে না, আরে ভাই ডানা আছে তো উড়ার জন্য, টেনশন কেন নিতেছো? আমরা তো এখনো মাথায় আছি, এখনো তো বডির বাকি অংশ পুরো বাকি। ঠিক আছে? বাকি অংশ পুরো বাকি।
তুমি ভাবতেছো যে ভাই কত কিছু পড়ে ফেলছি, আমিও তো তাই ভাবতেছি কত কিছু পড়ে ফেলছো, মাত্র কিন্তু 45 মিনিট পড়ছো, ঠিক আছে? এন্ড তুমি বাকি 45 মিনিটে ঘাসফড়িং এর বস হয়ে যাবা, ঘাসফড়িং এর বস হয়ে যাবা, ঠিক আছে? ওকে, হ্যাঁ এখনই ভিডিও করো, তেলাপোকা পাইছো, তবে ক্লাস মনোযোগ দিয়ে করো, ভিডিও একটু পরে করো, ঠিক আছে? সো গেল, ওকে চোখে চোখে রাখো ওই তেলাপোকাটা কোথায় যাচ্ছে, ঠিক আছে? সো আমরা এবার একটু ওই মুখপাঙ্গটা নিয়ে পড়ে ফেলবো, তাহলে এন্টেনাও পড়ে ফেলছি, আমরা একটু এই মুখের এখানে যে জিনিসগুলো আছে সেটা বলে মুখপাঙ্গ। সো আমরা একটু মুখপাঙ্গ পড়ে ফেলবো, মুখপাঙ্গ পড়ে ফেলবো, মুখপাঙ্গ পড়ে ফেলবো। ওকে, সো এখন কথা হলো, চলো দেখি মুখপাঙ্গ আমরা একটা ছবি দেখে পড়ে ফেলবো। বিভিন্ন অংশ আছে এখানে, হাইপোফ্যারিংস, এই যে একটা ছন্দ দিয়ে দিতে, বাট ছন্দ ইউজ করতে পারো, না করলেও করতে পারো। হাইপোফ্যারিংস, ল্যাব্রাম, ল্যাবিয়াম আর ম্যাক্সিলা, ঠিক আছে? এই চ্যাপ্টারের আর কয়টা ক্লাস আছে? ঘাসফড়িং এর আর 2টা ক্লাস, আর রুই মাছের 3টা ক্লাস, ঠিক আছে? এই চ্যাপ্টারের আরো 5টা ক্লাস আছে, ঠিক আছে? সো এখন কথা হলো যে এইখানে দেখো, আমি ছবি দেখে পড়াইতে পছন্দ করি, ছবি দেখে পড়াইতে পছন্দ করি। উড়ার সময় এন্টেনা দিয়ে টাচ করে কিভাবে? ভাই উঠতেছে, ধরো আমি উঠতেছি, আমি উঠতে উঠতে এইভাবে টাচ করতে পারবো না একটা জিনিসটা, কি আছে একটু দেখি তো, দেখি তো, দেখি তো। সো ভাই করতে তো পারবো, সমস্যা নেই। ওকে, হ্যাঁ পেন্সিল দিয়ে স্কেচ করলেও হবে, আরে করো, ক্রিয়েটিভলি করো, কোনো সমস্যা নেই। এখন তোমাদেরকে একটা জিনিস বলে, এটা কি? মুখপাঙ্গ, তার মানে মুখ, এটা হলো মুখ, এটা হলো মুখ। এখন সবাই, একটু আগে ঘাসফড়িং এর মাথা দেখাইছি আমার মাথা দিয়ে, তাই না? এখন ভাইয়াকে মনে করো, আরেকবারের জন্য কষ্ট করে ভাইয়াকে মনে করো, ভাইয়া একটা ঘাসফড়িং, ঠিক আছে? ভাইয়া একটা ঘাসফড়িং, ওকে? তো এখন ঘাসফড়িং যদি আমাকে মনে করতেছো, তাহলে আমার মুখের এই জায়গাটার দিকে তাকাও, ঠিক আছে? মুখের এইটুকু জায়গার দিকে তাকাও, নাক টাক তো নাই ঘাসফড়িং এর, সো এইটুকু জায়গার দিকে তাকাও, সবাই মনোযোগ দাও। নিজের মুখের এখানে সার্কেল করো যে ভাই আমি আজকে থেকে ঘাসফড়িং, আমার মুখের এইটুকু ঘাসফড়িং এর মতন, ওকে? দেখাই তাহলে ঘাসফড়িং এর মতন। মুখের উপরে এইটা কি? এটা কি? এটা কি? উপরের ঠোঁট, তাই না? এটা হলো উপরের ঠোঁট, এটা হলো উপরের ঠোঁট, ওকে? সো সবাই ঠিকঠাক বলতেছো, এটা হলো উপরের ঠোঁট, ওকে? আচ্ছা, এটা হলো কি? নিচের ঠোঁট, এটা হলো নিচের ঠোঁট। তাহলে মানে কি উপরের ঠোঁট এইভাবে আছে, নিচের ঠোঁট এইভাবে আছে, তাই না? এইভাবে আছে, ওকে? চলো দেখি। সো এখন আমার এন্টেনা কই? নাই ভাই, আপাতত নাই, ওকে? সো তাহলে এই ল্যাব্রামটা হলো উপরের ঠোঁট। তোমার বিশ্বাস হচ্ছে না? পড়া এতটাই সহজ। মাঝে মাঝে প্যারা লাগে, এটা কি জানো? পোলাপানরা যখন সহজে পড়াই দিই, ও ভাবে যে আরে ভাই এটা তো ক্লাস না করলেও হতো। তাইলে আর কি করার, স্যাড ব্যাপার স্যাপার, যে ভাই ক্লাস করতেছো দেখেই সহজ লাগতেছে, ক্লাস না করে দেখো এটা কতটা কঠিন লাগে। সো তাহলে উপরের ঠোঁট আর নিচের ঠোঁট এরকম থাকে, কেন? উপরের ঠোঁট, নিচের ঠোঁট। আচ্ছা ভালো কথা। ভাইয়া ঠোঁট তো দিয়ে দিলেন, কি দিব এবার? মুখের ভিতরে যাই, কি আছে? দাঁত আছে না? দাঁত, ওকে? আচ্ছা দাঁত আছে। সো তাহলে এখন চলো দেখি, দাঁত যেহেতু আছে, তো ভাই এদের কি দাঁত আছে? এদের দাঁত নাই, বাট আমাদের যেরকম ম্যান্ডিবলের উপরে, এই যে চোয়ালের উপরে দাঁতগুলো বসানো আছে, ভিতরে দাঁতগুলো গেঁথে দেওয়া না? সো ওদের কাইন্ড অফ, এই যে দেখো ওদের দাঁত নাই দেখে দাঁতের কাজটা এই যে দেখো এই জায়গাটুকু করে দিচ্ছে। সো ওদের আমাদের মতন দাঁত নাই, বাট ওকে ম্যান্ডিবল আছে, ম্যান্ডিবলের ভিতরে করাতের মতন অংশ আছে যেটা দিয়ে ওরা খাবার চিবায়, সো ওরা চিবাইতে পারে। সো ওদের ঠোঁট দেখাইলাম, ওদের দাঁত দেখাইলাম, ঠিক আছে? তো ভাই ঠোঁট দেখাইছেন, দাঁত দেখাইছেন, জিহ্বা আছে এদের? জিহ্বা আছে, ঠোঁট দাঁত, তারপরে তো ভিতরে জিহ্বা, এই যে দেখো জিহ্বা, ঠিক আছে? এই যে দেখো জিহ্বা, ঠিক আছে? এই যে দেখো জিহ্বা, দেখতেও জিহ্বার মতো, একটা জিহ্বার মতো, ঠিক আছে? তো দেখো জিহ্বা। আচ্ছা, আর এগুলো কি? এগুলো হলো চোয়াল আর দাঁতের মতো। ম্যান্ডিবল মানেই তো চোয়াল, আমাদের চোয়ালের হাড়কে তো ম্যান্ডিবল বলি, চোয়াল প্লাস দাঁত এখানে থাকে, এই যে চোয়াল প্লাস দাঁত, দাঁত হলো এটা, ঠিক আছে? চোয়াল প্লাস দাঁত, তো এখানে থাকে। আচ্ছা ভালো কথা। ভাইয়া ঠোঁট দিছেন, জিহ্বা দিছেন, দাঁত দিছেন, এইখানে মনে করেন আপনার মাংস নাই, মনে করেন এই জায়গায় আপনার মাংস নাই, খাবার তো তাইলে যখন চিবাবেন গালের পাশ দিয়ে পড়ে যাবে, আমিও তো বিপদে পড়ে গেলাম, তাই তো? ঘাসফড়িং এর তো খাবার তো দুই পাশে, গালের দুই পাশ দিয়ে পড়ে যেতে পারে। তো ওরে তাইলে দুইটা গালের মতন দুইটা জিনিস দেওয়া দরকার, যেন খাবার পড়ে না যায়, খাবার যেন বের হয়ে যায়, সেটা যেন প্রিভেন্ট করে। তো ওইটার জন্যই ওরে আমরা ম্যাক্সিলা দিচ্ছি, আর আমাদের এই জায়গার হাড়েও তো ম্যাক্সিলা বলে। সো কাইন্ড অফ হয়তো মানে মিলে যাচ্ছে যে এই যে ম্যাক্সিলা এই জায়গার মানে ইয়ের মতন কাজ করতেছে, যে যেন খাবারগুলো বের না হয়ে যায়। তো কাইন্ড অফ দুই পাশের, এটা যদিও বইতে লেখা নেই, বাকি সবগুলোই বইতে লেখা আছে, এটা খালি লেখা নাই, তো তাও একটু বলে দিচ্ছি, মানে গালের মতন কাজ করতেছে, দুই পাশের গালের মতন কাজ করতেছে, যেন পড়ে না যায়, ঠিক আছে? খাবার পড়ে না যায়। শেষ, পড়া শেষ, ঠিক আছে? শেষ করা।
হ্যাঁ, ঘাস ফড়িং পুরাটা আর্ট করতে দেয় না, এগুলো লিখতে টিখতে দেয়, তখন এগুলো ছবি আঁকাইলে ভালো। এইটা ছবি আঁকাবা, ঠিক আছে, এটা ছবি আঁকানো শিখবা, প্রত্যেকটা অংশের ছবি আঁকানো শিখবা, ঠিক আছে, এটা ছবি আঁকানো শিখবা। ব্যাখ্যা ট্যাখ্যা করা, আর ব্যাখ্যা করা তো আমি মুখে মুখে বলে দিলাম, তুমি ভাই তোমার নিজের মুখের কথা চিন্তা করে করে লিখে দিবা, সব কাজ হয়ে যাবে। তোমার বিশ্বাস হচ্ছে না, আমি বিশ্বাস করাইতেছি, দাঁড়াও, দেখতেছি, দাঁড়াও, তুমি একটু ওয়েট করো, খালি একটু ওয়েট করো, তোমার আমি দেখতেছি। ওকে, তো এখন কথা হলো যে ভাইয়া, এদের কি আবার কোনো অংশ আছে? ল্যাব্রামের কোনো অংশ নাই, হাইপোফ্যারিংস এর কোনো অংশ নাই, ল্যাবিয়ামের অংশ আছে। ল্যাবিয়ামের অংশ হলো, ল্যাবিয়ামের অংশগুলো একটু সবাই মনোযোগ দিয়ে দেখে ফেলো, তাহলে আমাদের পড়া অলমোস্ট শেষের দিকে, মানে এইটার। তো উপরেরটাকে বলে হলো মেন্টাম, ঠিক আছে, উপরেরটাকে বলে মেন্টাম, আর নিচেরটাকে বলে সাবমেন্টাম। এই একটু নিচের এই অংশটুকুকে বলে সাবমেন্টাম, ঠিক আছে, সাবমেন্টাম, মেন্টাম, সাবমেন্টাম, ঠিক আছে। আর এই পাশে দুইটা যে মানে এইটা আর এইটা যে দেখতেছো, এগুলাকে বলে হলো লিগিউলি, ল্যাবিয়াল পাল্প, ঠিক আছে। ল্যাবিয়ামে যেহেতু থাকে তাই একে বলা হয় ল্যাবিয়াল পাল্প বলা হয়। সো মনে রাখতে পারলে ভালো, মনে না রাখতে পারলেও খুব বেশি দোষ দিব না, নাম উচ্চারণ করতে পারলেই স্যাররা খুশি। এবার ভাইয়া, ম্যাক্সিলার কি কোনো পার্ট আছে? দেখো, দেখাই যাচ্ছে, খালি চোখেই দেখা যাচ্ছে, এই জায়গায় একটা অংশ আছে, এই জায়গায় একটা অংশ আছে, আর এই জায়গায় একটা অংশ আছে। তো ম্যাক্সিলার আসলে তিনটা অংশ, ম্যাক্সিলার আসলে তিনটা অংশ। তো সামনে তোমরা যদি বইয়ের ছবিটা খুঁটায় দেখো, প্লাস আমার যে মনিটরের ছবি এটাও যদি খুঁটায় দেখো, এই অংশটা, ভিতরের অংশটা নখের মতো ধারালো, মনেই হচ্ছে ধারালো। সো এইটারে বলে হলো নখের মতো, এটা যে নখের মতো, এই জিনিসটা হলো ল্যাসিনিয়া, নখের মতো ল্যাসিনিয়া। একটু বোরিং পড়াশোনা, আই নো, বাট করতে তো হবে ভাই, পড়াশোনা তো বোরিং, তাই না? পড়াশোনা ভালো কে বলছে কবে? আমি না হয় একটু গল্প টল্প করতেছি। আর এই জায়গায় যে ঢাকনার মতন একটা অংশ দেখতেছো, ঢাকনার মতো যে নখের উপরে রয়ে গেছে, ঢাকনা দিয়ে রাখছে, তো ঢাকনার মতো অংশটাকে বলে গ্যালিয়া, গ্যালিয়া, ঢাকনার মতো অংশটাকে বলে গ্যালিয়া। আর এর চারপাশ দিয়ে যে জিনিসটা আছে, এর উপর দিয়ে যে জিনিসটা আছে, এটারে বলে ম্যাক্সিলারি পাল্প। ম্যাক্সিলার ভিতরে, যেহেতু ম্যাক্সিলার ভিতরে, তাই এর নাম হলো ম্যাক্সিলারি পাল্প, ঠিক আছে, ম্যাক্সিলারি পাল্প, ঠিক আছে। পাল্প, ম্যাক্সিলারি পাল্প, এটা ল্যাবিয়াল পাল্প ছোটটা। তো এখন এইটা তোমাদের পড়ে কি লাভ হবে? এইটা পড়ে তোমাদের লাভ হবে যে তোমরা আহ একটা প্রাণীর ব্যাপারে শিখতেছো, ভবিষ্যতে হলো তোমাদের মানুষের ব্যাপারেও, মানুষের অনেক কিছু জটিল জিনিস শিখতে হবে, তখন এগুলো তোমাদের কাছে সহজ লাগবে, ঠিক আছে। আচ্ছা, তো এখন কথা হলো যে এইবার চলো দেখি। হ্যাঁ, এটাই তো বড় চিত্র ভাইয়া, এটাই তো বড় চিত্র। হ্যাঁ, এই জায়গায় হলো একটা জিনিস হয়েছে, হ্যাঁ, এইখানে হলো উপরেরটা সাবমেন্টাম, সরি, হ্যাঁ, উপরেরটা সাবমেন্টাম, এটা হলো মেন্টাম, হ্যাঁ হ্যাঁ, এটা হলো মেন্টাম। ওকে, হ্যাঁ, এটা এখন নোটিস করলাম। আচ্ছা, এটা সিকিউ এর জন্য গুরুত্বপূর্ণ, স্টার দিছি না, ঘাসফড়িং এর মুখপাঙ্গ এটা আসে, ঠিক আছে। হ্যাঁ, মেন্টাম নিচে হবে, মেন্টাম নিচে হবে। সো এটা একটু দেখে নিও। সো এইখানে একটা প্রশ্ন আসে যে নখের মতো যে জিনিসটা তার নাম কি? নখের মতো যে জিনিসটা তার নাম ল্যাসিনিয়া, আর ঢাকনার মতো যে জিনিসটা তার নাম হলো গ্যালিয়া। সো এইটা আমি একটা ছন্দ দিয়ে মনে রাখতাম, ছন্দটা হলো কি জানো? ঢাকার গলি, ঢাকার কোনো একটা গলি, চিপা চাপার কোনো গলি, ওইখান থেকে একটা নলের থেকে অনবরত পানি বের হচ্ছে। ঢাকার গলিতে, চিপা চাপার কোন একটা গলিতে নল আছে, একটা নল আছে, সেই নল দিয়ে পানি পড়তেছে অনবরত, অনবরত। তো তাহলে এটা দিয়ে আমি কি মনে রাখতাম? মনে রাখতাম যে ঢাকার গলি দিয়ে মনে রাখতাম ঢাকনার মতো গ্যালিয়া। দেখো, পড়া কত সহজ, ঢাকনার মতো গ্যালিয়া। আরে ভাই, তাই নাকি? আচ্ছা, গেল। তারপর দেখি তো ভাইয়া, নল, নল দিয়ে মনে রাখতাম নখের মতো কি, ল্যাসিনিয়া। সারা জীবনে আমারে এটা যতই মানে তুমি চেষ্টা করো না কেন, এটা তুমি ভুলাইতে আমারে পারবা না, এটা তুমি আমারে ভুলাইতে পারবা না, ঢাকার গলির নল। এবং এইটা যাদের পরীক্ষায় আছে তাদের ভাই কপালে দুঃখ আছে, এরা এমসিকিউতে আসতেছে। ভাইয়া, ইঞ্জিনিয়ার হতে চাই, এগুলো পড়তে ভালো লাগে না ভাই। আচ্ছা, ঠিক আছে, তোমাদেরকে অনেকক্ষণ পড়াইলাম, আবার একটু জ্ঞানগর্ভ বানিয়ে দিই, ঠিক আছে। কলেজে উঠে, কলেজে উঠে যেই যখনই পড়ার এরকম প্রেসার আসতো, তখন মাথায় যে প্রশ্নটা প্রথমে আসতো, পড়াশোনা কেন করা লাগে, পড়াশোনা কেন করা লাগে। আচ্ছা, ঠিক আছে, পড়াশোনা করা লাগে বুঝলাম, বায়োলজি পড়ে কি করব? আমার ইঞ্জিনিয়ারিং টার্গেট ছিল আগে এককালে। আচ্ছা না ভাইয়া, ইঞ্জিনিয়ারিং টার্গেট ছিল তো ম্যাথের এ প্লাস বি হোল স্কোয়ার ইকুয়ালস টু এ স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার, এটা পড়ে কি করব? তাই না ভাই, ইন্টিগ্রেশন করে কি করব, ডিফারেন্সিয়েশন করে কি করব, তাই না?
কত যে প্রশ্ন পড়তে গেলে পড়াই ফাঁকি দেওয়ার জন্য শয়তান মাথার মধ্যে যে নাড়া দিতে থাকে আর থাকে, এরা কেন পড়বো, এটা তো আমার লাগবে না, আমি তো ভাই ডাক্তার হব 100% শিওর, আমি ডিফারেন্সিয়েশন করে কি করব? ওকে, খুবই লেজিট প্রশ্ন। এবার সেই প্রশ্নের উত্তর আমি নিজেই খুঁজে খুঁজে বের করছিলাম। কেন কেন অ্যাডমিশন টেস্টে জিজ্ঞেস করে ঘাসফড়িং এর পা কয়টা, এটা জিজ্ঞেস করে আমি ডাক্তার হব? কেন জিজ্ঞেস করে যে ভাই গিনিপিগের দাঁত কয়টা, এটা শুনে আমি ডাক্তার হব? কেন জিজ্ঞেস করে যে একটা গাড়ি আর একটা গাড়িতে ধাক্কা মারলে ভরবেগ কত হবে, আমি তো গাড়ি বানাবো ভাই, আমি তো ইঞ্জিনিয়ার হব, তাই না? এটা কেন বুয়েটের পরীক্ষায় জিজ্ঞেস করবে? বুয়েটের পরীক্ষায় কেন জিজ্ঞেস করবে HCl আর এই NaOH মিক্স করলে কি হবে, এটা দিয়ে আমি কি করব? গাড়িতে তো তেল ঢালবো, তাই না? পেট্রোল ডিজেল দিয়ে কাজ আমার। সো প্রশ্ন তো এরকম আসে মাথায়। সো এই প্রশ্নগুলোর যদি আমি একেবারে সহজ উত্তর দিই, অ্যাডমিশন দিয়ে বাছাই করে নেয়, ছেকে নেয়, ঠিক আছে? এটা একটা ছাঁকনির মতন। ছেকে নেয়, কাদেরকে ছেকে নেয় জানো? যে যেই বেটা 11-12 কলেজ লাইফে পড়াশোনা করছে, তথ্য মনে রাখতে পারে, একটা জিনিস বুঝাইলে বুঝে, আর মনে রাখতে পারে অনেকদিন, ঠিক আছে? পরীক্ষার হলে প্রেসার হ্যান্ডেল করতে পারে। এই কয়েকটা গুণ যার আছে সেই তো অ্যাডমিশনে চান্স পায়। প্রেসার হ্যান্ডেল করতে পারে, পড়া মনে রাখতে পারে, পড়া বুঝে, ঠিক আছে? সো ভুল কম করে। ওকে, সো যারা এই কোয়ালিটি যার মধ্যে আছে, অ্যাডমিশন টেস্টে কিন্তু তোমার দেখে না যে গিনিপিগের দাঁত কয়টা, এইটা দেখে তোমার চান্স দেয় না। তুমি ওটা পারছো মানে তুমি প্রেসার হ্যান্ডেল করতে পারো, তুমি পড়াশোনা করো, তুমি আকাইম্মা না, ঠিক আছে? তুমি অলস না, তুমি এফোর্ট দাও, তুমি এফোর্ট দাও। সো এই মানুষগুলাকেই তাহলে এখন তোমার মেডিকেলে আনলো, এই মানুষগুলাকেই ইঞ্জিনিয়ারিং এ আনলো, এই মানুষগুলাকেই ভার্সিটিতে নিল, কারণ তোমারে আরো প্রেসার দেওয়া হবে। ভাই তোমার কি মনে হচ্ছে আমি মেডিকেলে আসার পরে আমারে একেবারে মাথায় তুলে রাখছে? আরে প্রাপ্য, পড়াশোনা করার কোনো দরকার নাই, তুমি তো কলেজে পড়াশোনা করছো, তুমি তো জানো ঘাসফড়িং এর পা কয়টা। ভাই এখন আমার পড়া লাগে যে মানুষের হলো পা ভাঙলে কি করা লাগবে এখন। ওকে, তো ওরা আমারে বাছাই করে নিছে যে এই ব্যাটারে যতই প্রেসার দিই এ পড়বে তাও। সো তোমারে এখন প্রেসার দেওয়া হচ্ছে, কি জন্য পড়বো ব্যাপারটা এটা না ভাই, তোমারে জাস্ট দেখতেছে তুমি টিকে থাকবা কিনা। সো পুরাটাই হলো টিকে থাকার খেলা, ঠিক আছে? পুরাটাই হলো টিকে থাকার খেলা। ওকে, সো গেল। এইবার চলো দেখি, 5 মিনিট ব্রেক দেন, ঘুম পাচ্ছে, ঘুম পাইলে এখনই ফোনটা নিয়ে সাথে সাথে হলো কি করো, বেসিনের সামনে যাও, পানি দাও, পানি দাও, চোখে মুখে পানি দাও, ঘুম কেটে যাবে, ঠিক আছে? আর খাতা নিয়ে বসো, খাতা নিয়ে বসলে যখন লেখা শুরু করবা, এই যে লিখতেছে এগুলো যখন লিখবা, ঘুম অটোমেটিক কেটে যাবে, ঠিক আছে? সো গেল। শিখবো জিতবোতে কিভাবে অ্যাড হবা? শিখবো জিতবো লিখে সার্চ দাও ফেসবুকে, দেখবা যে আমাদের 500K একটা মেম্বারের, মানে সব থেকে বড় গ্রুপ যেটা সেটা আমাদের। সো ওইটাতে চলে আসো, ঠিক আছে? সো গেল। আচ্ছা, সো আর অল্প একটু আছে ভাইয়া, এখন আর ব্রেক না দিই, আধা ঘন্টা আছে, এখন আর ব্রেক দিলে পড়ার ফ্লোটা নষ্ট হয়ে যাবে। সো আমরা এই যে ল্যাসিনিয়া নখের মতো, নল, এটা দিয়ে পড়ে ফেলছি, আর ঢাকনার মতো গ্যালিয়া, এটা পড়ে ফেলছি, ঢাকার গলি, এটা দিয়ে মনে ফেলছি, পড়ে ফেলছি। সো ঢাকার গলি। সো যাই হোক, এগুলো আমরা দেখে ফেলছি, ঢাকার গলি, নল, এটা তো আমরা পড়ে ফেলছি। আচ্ছা, সো কার্ডোস টাইপ এগুলো আছে, এগুলো আর অত বেশি ডিটেলসে গেলাম না। এবার ঘাসফড়িং এর বুকের মধ্যে আসি। ঘাসফড়িং এর বুকের মধ্যে কি আছে, ঠিক আছে? সো চলো এখন দেখি। আচ্ছা, সো এখন 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 যদি আমরা একটু আসি, আমাদের সেই পুরাতন ছবিটা নিয়ে আসি, ঠিক আছে ভাই? আমাদের সেই জ্ঞানগর্ভ ছবিটা একটু ফেরত নিয়ে আসি, ঠিক আছে? আমাদের সেই জ্ঞানগর্ভ ছবিতে আসতে হবে। চলো দেখি এই জ্ঞানগর্ভ ছবিটার মধ্যে, সবাই আবার একটু মনোযোগ দাও, ঠিক আছে? তোমাদের মনোযোগ আবারও চাচ্ছি, একটু চাচ্ছি, বেশি না, অল্প একটু দিবা মনোযোগ, খুবই অল্প একটু, সামান্য, যত সামান্য দিতে পারো দাও, কোনো সমস্যা নেই। ঘাসফড়িং এর বুক রে 3 ভাগে ভাগ করা যায়, এইটুকু এক ভাগ, ঠিক আছে? আর এই যে টোটাল 3 ভাগ করলাম, ঘাসফড়িং এর বুক রে টোটাল 3 ভাগে ভাগ করলাম। তো ভাই কি 3 ভাগ হলো এটা? বুঝলাম না তো ভাই, বুঝান একটু। এই 3 ভাগ হলো, এটারে বলে অগ্রবক্ষ, এমনি লিখি, এটারে বলে অগ্রবক্ষ, অগ্রবক্ষ। এটারে বলে মধ্যবক্ষ, মধ্যবক্ষ। এটারে বলে পশ্চাৎ বক্ষ, ঠিক আছে? এটারে বলে পশ্চাৎ বক্ষ। এখন কথা হইলো যে ভাই, অগ্রবক্ষ, মধ্যবক্ষ, পশ্চাৎ বক্ষ বুঝলাম, কিন্তু ইংলিশও লাগবে এগুলার। ইংলিশটাও একটু শর্টে লিখে দিই। তোমরা জানো যে ভাই বুক মানে থোরাক্স, বুক মানে হলো থোরাক্স, বক্ষ হলো থোরাক্স,
ঠিক আছে, না জানলে জেনে নাও, থোরাক্স। তাইলে অগ্ররে কি বলি আমরা? অগ্ররে বলি প্রো। প্রো মানে আদি, প্রো মানে অগ্র, সো প্রোথোরাক্স। মেসো মানে মাঝখানে, তো ভাই এ তো গতদিনও পড়াইলাম হাইড্রাতে, মেসোগ্লিয়া, মেসোডার্ম, সো মেসোথোরাক্স, মেসো মানে মাঝখানে, সবগুলো থোরাক্স লাগাই দাও। পশ্চাৎটা এটা হলো মেটা। এই গেম খেলো কে কে বলো, গেম খেলো কে কে কমেন্ট করো, আমি নিজেও গেম খেলি। ঠিক আছে, সবকিছুই মেনটেন করতে হয়। পাকস্থলী থাকে, হ্যাঁ থাকে। পাকস্থলী থাকে কিনা বা ভিতরে কি কি থাকে, হৃৎপিণ্ড থাকে কিনা, এগুলো নেক্সট ক্লাসে তৌহিদ ভাই পড়াবে। ঠিক আছে, আমি আজকে হলো বাইরে কি কি আছে সেগুলো পড়ায় ফেলতেছি। আচ্ছা, গেম খেলো। আমি একটু ফাইটিং টাইপের গেম টেম খেলি। সো তাহলে এইসব জায়গায় ওই যে ইন্টারনেটে খেলি, মাল্টিপ্লেয়ার গুলা খেলি। সো এইসব খেললে মেটা মানে কি জানো? মেটা বলি আমরা। সো মেটা মানে লেটেস্ট, মেটা মানে লেটেস্ট। ঠিক আছে, সো মেটা মানে লেটেস্ট। সো বলো তো, সব থেকে লাস্টে যে জিনিসটা আসছে সেটাকে আমরা গেমে বলি মেটা। সো এই যে দেখো, এই বুকের এইখানেও মেটা মানে সব থেকে লাস্টেরটা। দেখছো, মেটা মানে লাস্টেরটা। হ্যাঁ, ফ্রি ফায়ার টায়ার যাই খেলো, পাবজি টাবজি যাই খেলো না কেন, মেটা বলে, দেখবা শব্দটা শুনছো কিনা। মেটা মানে সব থেকে লাস্টের যে আপডেটটা আসছে, ওই আপডেটে বিভিন্ন চেঞ্জ হয়, ওগুলোকে মেটা বলে। সো মেটা মানে লাস্টটা। সো এটা দিয়ে মনে রাখতে পারো, প্রোথোরাক্স, মেসোথোরাক্স, মেটাথোরাক্স। ওকে, তো আমরা এখন কথা হলো যে বুকের বিভিন্ন ভাগ দেখলাম, তাহলে এই তো বুকের 3টা ভাগ দেখলাম। এখন বুকের এই 3টা ভাগের মধ্যে কি কি আছে সেটা আমরা একটু দেখে নিব। আচ্ছা, ওইটা দেখার আগে একটু পেটের ভাগগুলোও দেখে আসি, চলো পেটের ভাগগুলোও একটু দেখে আসি। পেটের এই যে পেটের জায়গাটা তো একটু বড় দেখতো স্যার, এটা কি যেন বলছিলাম? এটা হলো কান বলছিলাম, একটু লিখেও দিই, এটা কান দিয়ে লিখে দিই। এটা হলো কান, ছিল কান। ঠিক আছে, কান তো মানে টিম্প্যানিক মেমব্রেন, কানের পর্দা আর কি, কানের পর্দার মতো, টিম্প্যানিক, টিম্প্যানিক পর্দা। ঠিক আছে, টিম্প্যানিক পর্দা। সো এখন কথা হলো যে এইখানে ঘাসফড়িং এর পেটের মধ্যে 11টা ভাগ থাকে। 11টা ভাগ থাকে, ঠিক আছে। ঘাসফড়িং এর পেটের মধ্যে 11টা ভাগ থাকে। চলো 11টা ভাগ করি, একটু সময় দাও আমার 11টা ভাগ করতে, তোমরা নিজেরাও করো। কয়টা হইলো? 2টা, 3টা, 4টা, 5টা, 6টা, 7টা, 8টা, 9টা, 10টা, 11টা। আচ্ছা, লাস্টের 2টা ভাগ বড় হয়ে গেল। আচ্ছা, কিছু করার নাই, প্যারা নাই। ওকে, লাস্টের 2টা ভাগ বড় হয় না, বাট আমরা করে নিলাম বড়। ঠিক আছে, আমাদের যেহেতু একটু হিসাবে গরমিল হয়ে গেছিল। ঠিক আছে, সো তাহলে আমাদের টোটাল এই যে 11টা ভাগ গেল, তাই না? 11টা ভাগ হয়েছে না? দেখি লিখে ফেলে 11টা ভাগ হয়েছে কিনা, লিখে ফেলে। সো এটা হলো 1 নাম্বার ভাগ, 2 নাম্বার ভাগ, 3 নাম্বার ভাগ, 4 নাম্বার ভাগ, 5 নাম্বার ভাগ, 6 নাম্বার ভাগ, 7, 8, 9, 10, 11। ঠিক আছে, সো এই যে 11টা খন্ড আমাদের ঘাসফড়িং এর, উদরের মধ্যে 11টা খন্ড, বুকের মধ্যে 3টা খন্ড, 3টার নাম আছে, 11টার নাম নাই, বাইচা গেছো। ঠিক আছে, বাইচা গেছো। সো এখন কথা হলো যে এইখানে ঘাসফড়িং এর বক্ষ, উদরের থেকে বক্ষটা সিকিউ এর জন্য বেশি ইম্পর্টেন্ট। মাথার ভিতরে মুখপাঙ্গটা ইম্পর্টেন্ট, আর বুকের ভিতরে পুরাটাই ইম্পর্টেন্ট। উদরটা একটু কম ইম্পর্টেন্ট। ওকে, উদরটা একটু কম ইম্পর্টেন্ট। এইবার চলো আমরা একটু দেখে ফেলি, এখানে একটা জিনিস দেখবো। একটু আগে একটা ইন্টারেস্টিং জিনিস বলছি, ঘাসফড়িং এর নাকের ছিদ্র কয়টা জানো? আমাদের নাকের ছিদ্র তো 2টা। তুমি শুনে অবাক হবা, ঘাসফড়িং এর নাকের ছিদ্র 20টা। কি বললেন ভাই, কিছুই তো বুঝি না। ঘাসফড়িং এর নাকের ছিদ্র 20টা। বডির এই পাশে থাকে 10টা, এই পাশে থাকে 10টা, ডান দিকে 10টা, বাম দিকে 10টা, মানে 10 জোড়া নাকের ছিদ্র। ঠিক আছে, সো তাহলে তাহলে দেখো, ঘাসফড়িং এর যে ভাইয়া নাকের ছিদ্র 10 জোড়া বললেন, থাকে কোথায়? 10 জোড়ার তো জায়গা দেখতেছি না। জায়গা তোমাদের দেখাইতেছি, এই যে দেখো বেগুনি কালার গুলো নাকের ছিদ্র। ঠিক আছে, দেখো, তাহলে 2টা নাকের ছিদ্র, 2 জোড়া আর কি, ওই পাশে আছে 2টা, আমরা তো এক সাইড থেকে দেখতেছি। 2 জোড়া কোথায় আছে দেখো, বুকে আছে। বুকে আছে কয়টা? বুকে আছে 2 জোড়া, মানে ওইদিকে 2টা আর এইদিকে 2টা, সো 2 জোড়া। ওকে, তো এখন কথা হলো যে তাহলে এক জোড়া আছে, প্রথম জোড়া আছে অগ্রবক্ষ আর মধ্যবক্ষর মাঝখানে। আমি কিন্তু খুবই সাবধানে দাগের উপরে বসাইছি, কারণ 2টার মাঝামাঝি আছে। এইটা কোথায় আছে? মধ্য আর পশ্চাতের মাঝখানে। ওকে ভাই, 2 জোড়া গেল, আপনি তো বুঝাইলেন, ওকে বুঝছি। বাকিগুলো কই? বাকিগুলো আছে পেটে, বাকি 8 জোড়াই আছে পেটে, 10 জোড়া তো, বাকি 8 জোড়াই আছে পেটে। তো এইটা হলো এই যে যেটা আছে পেটের প্রথম ভাগে 1 জোড়া, তারপর দ্বিতীয় ভাগে আরেক জোড়া, তৃতীয় ভাগে আরেক জোড়া, চতুর্থ ভাগে আরেক জোড়া, পঞ্চম ভাগে আরেক জোড়া, ষষ্ঠ ভাগে আরেক জোড়া, সপ্তম ভাগে আরেক জোড়া, অষ্টম ভাগে আরেক জোড়া। সো কয়টা হলো? 3, 3, 6, 2, 8। দেখো,
পেটে কয়টা হয়ে গেছে? পেটে হলো 8টা হয়ে গেছে। সো দেখো ঘাস ফড়িং এর আমি বললাম নাকের ছিদ্র কয়টা? 10 জোড়া। সো চলো আমরা একটু হিসাব করি 10 জোড়া হইছে কিনা। ঠিক আছে, হিসাব যদি না মিলে তাহলে আমাদের দোষ দিও তুমি। 1 নাম্বার, 2 নাম্বার মানে 2 জোড়া, 3 জোড়া, 4 জোড়া, 5 জোড়া, 6 জোড়া, 7 জোড়া, 8 জোড়া, 9 জোড়া, 10 জোড়া। সো এই 10 জোড়া, ওইদিকে আছে 10টা, এদিকে আছে 10টা। তো তাহলে এগুলো নাক না, মানে নাকের ছিদ্র আর কি, ছিদ্রের মতন আর কি। নাক নাই এদের, আমাদের মতো নাক নাই, বাট এদের বডির সাইড দিয়ে অক্সিজেন কার্বন ডাইঅক্সাইড বের করার জন্য ছিদ্র আছে। সো এগুলো ছিদ্র। ওকে, সো গেল। হ্যাঁ, এক ঘাস ফড়িং এর দেহে কত কিছু। সো এখন কথা হলো, এইখানে একটা ইন্টারেস্টিং জিনিস জেনে রাখো, সেটা হলো প্রথম 4 জোড়া, প্রথম যে 4 জোড়া 1 2 3 4, এই 4 জোড়া হলো খালি অক্সিজেন নেয়, খালি অক্সিজেন নাই। দেখো আমি একটু ছবি আঁকাই দিই, বুঝতে সুবিধা হবে। প্রথম 4 জোড়া খালি অক্সিজেন নাই। আমরা যেরকম একই নাক দিয়ে অক্সিজেন নিতেও পারি, আবার কার্বন ডাইঅক্সাইডও নিতে পারি, ওরা ওইটা পারে না। ওরা প্রথম 4 জোড়া দিয়ে অক্সিজেন নেয়। আর পরের গুলা দিয়ে কি করে তাইলে ভাই? পরের যে ওদের পরের যেইটুকু আছে, পরের যে 6 জোড়া আছে, পরের 6 জোড়া দিয়ে ওরা কার্বন ডাইঅক্সাইড ত্যাগ করে। পরের 6 জোড়া দিয়ে ওরা কার্বন ডাইঅক্সাইড ত্যাগ করে। পরের 6 জোড়া ওরা কার্বন ডাইঅক্সাইড ত্যাগ করে। এই জন্য প্রথম 4 জোড়াকে বলে প্রশ্বাস রন্ধ্র, পরের 6 জোড়াকে বলে নিঃশ্বাস রন্ধ্র। ঠিক আছে, সো এটা আঁকায় ফেলো, তোমার দেখবে মনে থাকবে, সারা জীবনের জন্য মনে থাকবে। প্রথম 4 জোড়াকে বলে প্রশ্বাস রন্ধ্র, এমসিকিউতে আসবে। আর সবগুলো এগুলো করা যায়। বাকি যে 6 জোড়া আছে সেগুলাকে হলো তোমার বলে নিঃশ্বাস রন্ধ্র। খুব সহজেই মনে থাকবে। আচ্ছা, সো এইটা পড়ে ফেললাম, নাক পড়ে ফেলছি। তুমি বুঝতেছো না যে ভাইয়া তুমি কতখানি পড়ে ফেলছো, তুমি যে কতখানি পড়ে ফেলছো তুমি নিজেও বুঝতেছো না। ঠিক আছে, তো এখন চলো আসি এদের পা। ওকে, জুম আউট করব, তো জুম আউট করাই, এই যে এটা তো জুম আউট করাই, তো জুম আউট করাই, সবই দেখছি। ওকে, সো এখন এরা কই থেকে চলে আসলো আবার। ওকে, সো এখন যদি আসি যে এইখানে যদি আসি যে ঠিক আছে ভাই এদের পা কয়টা? পা হলো এদের, পা হলো এদের 3 জোড়া। তার মানে একদিকে 3টা থাকে আর একদিকে 3টা। তো এদের 3 জোড়া পা, এদের পা সবগুলোই থাকে বুকে, এদের পা সবগুলোই থাকে বুকে। এখানে একটা পা থাকে, এই সবাই দেখো পা আঁকাইতেছি ঘাসফড়িং এর, এই জায়গায় একটা পা থাকে। কয়টা পা আঁকাইলাম? 2 জোড়া। আরেকটা পা থাকে, তাহলে বলো আরেকটা পা কোথায় থাকবে? এই সবাই বলো। প্রথম পা থাকে অগ্রবক্ষে, দ্বিতীয় পা থাকে মধ্যবক্ষে, তৃতীয় পা কোথায় থাকবে? তৃতীয় পা কোথায় থাকবে বলো? আমিও জানি আজকের পড়াটা ভাই ঘাস ফড়িং পড়তে সবারই বোরিং লাগে, এন্ড তুমি যদি এই জায়গায় হাল ছেড়ে দাও, ওকে টাটা বাই বাই, কিছু আসলে আমার করার নাই, কিছু আসলে আমার করার নাই। আহ যদি তুমি না পড়তে চাও, পরে তুমি কান্নাকাটি করবা, পরে তুমি বলবা ভাই ওয়ান শট ক্লাস দেন, এই দেন ওই দেন, পড়াই শেষটাতে না, উদরে না ভাইয়া, যে ভুল করছো উদরে না। ঘাস ফড়িং এর শেষের পাটা থাকে এই পশ্চাৎ বক্ষে, প্রত্যেকটা বুকে একটা করে পা। এই এত কি কঠিন কিছু? 3টা বুকের খণ্ড, অগ্রবক্ষে একটা এক জোড়া পা, ওইদিকে আরেকটা আছে, এদিকে একটা, মধ্যবক্ষে এক জোড়া পা, পশ্চাৎ বক্ষে এক জোড়া পা, 3টা বক্ষে 3 জোড়া পা। শেষ, খুবই সহজ জিনিসপাতি। এখন কথা হলো যে ভাইয়া এদের পা, পায়ের কোনো ভাগ আছে? ও, আর এদের লাস্টের পাটাকে বলে লাফিয়ে পা। এই পাটাকে দিয়ে ওরা লাফায়। সামনের 2টা পা দিয়ে ওরকম একটা লাফাতে পারে না, সামনের 2টা পা দিয়ে ওরা হাঁটে। সামনের 2টা পাকে বলে হাঁটিয়ে পা, সামনের 2টা পাকে বলে হাঁটিয়ে পা। ঠিক আছে, হাঁটে, সামনের 2টা পা দিয়ে হাঁটে। আর যখন ওরা লাফ দেয়, ঘাস ফড়িং তো লাফ দেয়, সো লাফ দেয় হলো 3 নাম্বার পাটা দিয়ে। সো লাফিয়ে পা দিয়ে ওরা লাফ দেয়। সো ইংলিশ হলো সালটেটোরিয়াস লেগ। ওই বইতে আছে দেখো, সালটেটোরিয়াস লেগ। সো এখন এই পায়ের কি কি অংশ আছে সেগুলো যদি আমি শর্টে একটু ভাগ করি, বেশি প্যারা দিব না, অল্প একটু করে ভাগ করব। লাস্টের যে পায়ের যে অংশটা, এটাকে যদি আমি অল্প একটু করে ভাগ করি, পায়ের, মানুষের পায়ের ব্যাপারে তোমাদের কি আইডিয়া আছে? মানুষের পায়ের ব্যাপারে কি তোমাদের আইডিয়া আছে? আচ্ছা, তোমরা একটা ভালো কথা বলছো একজন, যে ভাইয়া 3D দেখান। সো চলো একটু 3D দেখে আনি, অনেকক্ষণ পড়ে ফেলছি, বোর্ড হয়ে গেছে, আমিও বোর্ড হয়ে গেছি। চলো স্কেচ ফ্যাব দেখি। চলো, হুম, কোনটা দেখায় বলো?
দেখছো আমার মতো রোবটের মতো আঁকাইছে, রোবটের মতো আঁকাইছে। তো আমি খুব বেশি একটা খারাপ আঁকাই নাই, ঠিক আছে? তোমরা শুধু শুধু আমাকে খারাপ বলো, কি করব বলো তো তোমাদেরকে? এটাতে ডানাও আছে, আরে সেরা। এটা দেখবো আর এটা দেখবো, ঠিক আছে? এটাকে দেখে আসি চলো। সো এখন, হ্যাঁ, চলো 3D দেখাই। আচ্ছা, হ্যাঁ, রিক্যাপ করবো না, চলো হয়ে গেল। হ্যাঁ, দেখো, এই যে দেখতেছো ঘাস ফড়িং এর, এই তো এইখানে পা যেটা, ঠিক আছে? এই যে দেখছো ওদের উদরের, তোমাদের বলছিলাম যে উদর একটু চিকন থাকে, উদরের 11টা খণ্ড গুণে দেখতে পারো। ভাই তুমি এখন বলতে পারো যে ভাই আপনার ছবি এত খারাপ কেন? ভাই আমিও মানতেছি আমার ছবি খারাপ, কিন্তু আমার ওই খারাপ ছবি দিয়েই তোমার হলো সবগুলো পড়া হয়ে যাবে। এই তুমি যদি রিয়েল লাইফ ঘাস ফড়িং দিয়ে পড়তে যাও, তেল বাইর হয়ে যাবে। উদর বুকের 3টা খণ্ড দেখতে পাইতেছো, উদরের 11টা খণ্ড গুনে বাইর করো তো, অত সহজ হবে না। তো এই জন্য আমি সহজ করে ছবিটা আঁকায় দিচ্ছি। তবে হ্যাঁ, রিয়েল ঘাস ফড়িং তো আমরা দেখবোই। তো এই যে এদের পা দেখো, এদের সামনের 2টা পা আমি যেরকম আঁকাইছি দেখছো, আমি আঁকাইছিলাম কিন্তু এইভাবেই, যে এদের সামনের 2টা পা এরকম হলো ছোট মতো থাকে, ঠিক আছে? ছোট মতো থাকে, আর লাফানোর জন্য না, এগুলো হাঁটার জন্য। আর লাস্টের পাটা এরকম করে আঁকাইছিলাম যে লাস্টের পাতে হলো লাফিয়ে পা, লাফাই, ঠিক আছে? লাস্টেরটা হলো লাফিয়ে পা। না, সবগুলো পা সমান না, তুমি ছবিতে দেখতেছই সবগুলো পা সমান না। আচ্ছা, এবার চলো আসি যে এই যে ওদের হলো যে হাঁটিয়ে লাফিয়ে পা আছে, এই লাফিয়ে পার কি কি অংশ আছে। এখন তোমরা আমাকে বলবা, তোমরা আমাকে একটা প্রশ্নের উত্তর দাও, তোমরাই উত্তর দিবা, তোমরাই পেরে যাবা। তাহলে আমাকে বলো যে মানুষের পায়ের সব থেকে মানে উপরের হাড়ের নাম কি? মানে মনে করো এটা পা, পায়ের এই হাড়ের নাম কি? হ্যাঁ, সবার মেসেজে আমার কাছে আসতেছে। মানুষের পা যদি আমি এখানে আঁকাই, ঠিক আছে, আঁকাই ফেলি মানুষের পা, কি আর আছে জীবনে, চলো। তো মানুষের পা যদি এখানে আঁকাই, ঠিক আছে, মানুষের পা যদি আঁকাই, তাহলে উপরে হলো, সরি, হ্যাঁ, মানুষের পা যদি এখানে আঁকাই, ফিমার পাবো সবার আগে। ফিমারের নিচে কি পাবো? টিবিয়া আর ফিবুলা পাবো। টিবিয়া থাকে এরকম হলো ভিতরের দিকে, ফিবুলা থাকে হলো সাইড দিয়ে বাইরের দিকে। আর সামনের দিকে হলো ওই যে পায়ের হাড্ডিগুলো পাবো। পায়ের হাড্ডিগুলোকে বলে টার্সাস, ঠিক আছে? সো তাহলে এইটা কি পাইলাম? এটা পাইলাম হলো ফিমার, এটাকে পাইলাম ফিমার। তারপরে কি পাইলাম? তারপরে পাইলাম টিবিয়া, তারপরে পাইলাম টিবিয়া। এইদিকে কি পাইলাম? এইদিকে পাইলাম হলো ফিবুলা। এইদিকে কি পাইলাম? এইদিকে পাইলাম হলো ফিবুলা, ঠিক আছে? আর নিচে এই জায়গায় কি আছে? এগুলোকে বলে টার্সাস, মেটাটার্সাস, ঠিক আছে? টার্সাস বলে। আর এদের এইখানে আমাদের ওই যে হিপ বোন থাকে না, আমাদের ওই যে মানে কোমরের হাড্ডি যেটা, কোমরের হাড্ডির মাঝখানে একটা আমাদের মেরুদণ্ড থাকে। সেই মেরুদণ্ডটাকে আমাদের বলে কককিক্স, ঠিক আছে? এটাকে বলা হয় কককিক্স, ঠিক আছে? কককিক্স হাড় বলে এটাকে, ঠিক আছে? সো মোটামুটি দেখো তো, হ্যাঁ, তোমরা সবাই জানো। সো কককিক্স হলো আমাদের একেবারে হলো মেরুদণ্ডের শেষ প্রান্ত, এটা হলো কককিক্স। ওর সাথে হলো হিপ বোন যুক্ত হয়ে তারপর ফিমার থাকে। ফিমারের নিচে টিবিয়া আর ফিবুলা থাকে, টিবিয়া ফিবুলা দেখাইছি। আর পায়ের যে আমরা পাতার উপরে দাঁড়ায় রয়েছি, পায়ের পাতাটা হলো টার্সাস, ঠিক আছে? সো এখন কথা হলো যে হ্যাঁ, আরে ভাই এই জিনিস একবার পড়লে সবারই মুখস্থ হয়ে যাবে। একজনের হলো ঠাকুমার দাদির মুখস্থ হয়ে গেছে, সো ঠিক আছে, এটা খুবই স্বাভাবিক। এখন আমি তোমাদেরকে এখানে একটু দেখাই, সবাই একটু মনোযোগ দিও। এই জায়গা থেকে দেখো, এই জায়গা থেকে এই জায়গা, ও আচ্ছা সরি, সব থেকে শুরু এই যে এই জায়গাটা, এই জায়গাটাকে কি বলে দেখো? আমি তোমাদের আগে লিখে দিই, তোমরাই মিলাবা। কক্সা বলে। এরপরে এইটুকু জায়গা, এইটুকু জায়গাকে বলে হলো ফিমার, এইটুকু জায়গাকে বলে ফিমার। এরপরের এইটুকু জায়গা, এইটুকু জায়গা আর এইদিকের পাতো এটা, মানে যাই হোক এইটুকু জায়গা, এটাকে বলে টিবিয়া, টিবিয়া। আর এই যে এই জায়গায় আছে, পুরোটুকু না, এই জায়গাটুকু, এই জায়গাটুকুকে বলে হলো টার্সাস, এই জায়গাটুকুকে বলে টার্সাস। আর সামনে কি আছে? সামনে হলো নখ আছে, সামনে হলো নখ আছে, নেইল, নখ আছে। সো এখন তুমি আমাকে বলো, মানুষের পা আর ঘাস ফড়িং এর পায়ের মধ্যে কতটুকু পার্থক্য তুমি দেখতেছো? তুমি যদি মানুষের পা আর ঘাস ফড়িং এর পা একসাথে বুঝে পড়ো, তুমি পরীক্ষার হলে নিজের পায়ের দিকে তাকাবা, দেখবা যে ঘাস ফড়িং এর পা দেখতেছো। পরীক্ষার হলে নিজের মাথায় হাত দিবা, দেখবা ঘাস ফড়িং এর মাথা দেখতেছো। পরীক্ষার সময় নিজের মুখের এখানে হাত দিবা, দেখবা যে ল্যাব্রাম, ল্যাবিয়াম, হাইপোফ্যারিংস দেখতেছো। পড়ো, কোনো সমস্যা নাই, ঠিক আছে? ফ্রান্স কাফকার একটা ইয়ে আছে, বই আছে, মেটামরফোসিস, একটা মানুষ পোকা হয়ে যায়। সো যাই হোক, অনেক হাই লেভেলের বই, এত কিছু পড়া লাগবে না, বাট জাস্ট কথার কথা বলতেছি। ওইরকম ব্যাপারটা দেখো, কককিক্স হয়ে গেছে, কক্সা সবার উপরে আছে, ফিমার, টিবিয়া, ফিবুলা নাই। এই ফিবুলা কেন নাই? এই ঘাস ফড়িংকে আমার মতো উন্নত, আমি কি ঘাস ফড়িং আমার লেভেলে আসতে দিব?
আরে ভাই সুদাই কোন জায়গায় কি আর্থ্রোপোডা কর্ডাটার মধ্যেও না পরে, এই জন্য আমি ফিবুলাটা দেই নাই, টিবিয়া টার্সাস দিছি, সামনে নখ আছে, দেখছো মাথার উপর দিয়ে যাচ্ছে। আরেকবার বই খুলে ঠান্ডা মাথায় দরকার হলে 0.25x এ রেকর্ডেড ভিডিওটা দেখবা, ঠিক আছে? ওকে, আচ্ছা, হ্যাঁ হ্যাঁ, আমি যে ঘাস ফড়িং টাকাইছিলাম সেটা দেখাইতেছি তোমাদেরকে। তো দেখো ঘাস ফড়িং এর পা নিয়ে কারো কোনো প্রবলেম আছে আর বলো আমাকে। এটার স্ক্রিনশট নিয়ে নাও, এটা তোমরা পিডিএফ এ পাবা না, কারণ 3D মডেল যেগুলো দেখাই এগুলো শিখর হলো পিডিএফ এ যায় না। সো এইটার তোমরা একটা স্ক্রিনশট নিয়ে নাও, তোমার পরে পড়তে সুবিধা হবে যে মানুষের পার সাথে ঘাস ফড়িং এর পা কিভাবে কম্পেয়ার করলাম। এটার একটা স্ক্রিনশট নিয়ে নাও, এটার একটা স্ক্রিনশট নিয়ে নাও। ওকে, ওকে। সো গেল, যেহেতু এখনো 800 জন মানুষ, 800+ মানুষ আছো, আশা করতেছি যে বুঝছো সবাই, ঠিক আছে? সো ভালোই লাগতেছে, প্যারা নাই। এখন 1-2 জন আবার পরে দেখে নিবা, একটু তো কষ্ট হবে, সবাই তো আর সব রকম সহ্য করতে পারে না, তাই না? তো প্যারা নাই, হবে ইনশাল্লাহ হবে, সবাই চেষ্টা করতে থাকবা। ভাই একটাই রিকোয়েস্ট থাকবে, লাস্ট পর্যন্ত চেষ্টা করো, বুঝো না বুঝো লাস্ট পর্যন্ত চেষ্টা করো। ওকে, তো গেল ভাই, আমি ঘাস ফড়িং কান্নাকাটি করতে করতে পড়ছি। আমি ঘাস ফড়িং যে বুঝছি টেস্টের পরে। তোমরা রিয়েলাইজ করো না যে তোমরা আসলে কতটা লাকি আসলে। ওই তো মানে মাঝে মাঝে যারা একটু অভাব ফিল করে তারা হলো আসলে বুঝে যে একটা জিনিস সহজে পড়ানোর মানে মর্মার্থ কি। তোমাদের এখানে এনাম ভাই বা হলো অন্তর ভাই, শাওন ভাই, ফিজিক্সে জিমি ভাই, শুভ ভাই, ওরা যেই লেভেলে সহজ করে পড়ায়, তোমরা আসলে প্রথমবার এই সহজটা পেয়ে যাও, তো এই জন্য তোমরা হলো বুঝো না যে কঠিন পড়ার কষ্ট কি। এই ঘাস ফড়িং পড়তে গিয়ে তোমার মনে হচ্ছে যে আমি যা পড়াইতেছি কঠিন। এই ঘাস ফড়িং নিজে নিজে বাকি পার্টটুকু পড়ো। ঘাস ফড়িং এর অভ্যন্তরীণ গঠন, পরিপাকতন্ত্র, মালপিজিয়ান নালিকা একটু নিজে নিজে পড়ো, তারপরে তুমি আমারে বইলো যে কি হয়েছে, ঠিক আছে? তো এখন যাই হোক গেল, এখন ঘাস ফড়িং এর পা পড়ে ফেলছি, ঘাস ফড়িং এর ডানা আছে, ঘাস ফড়িং এর ডানা আছে হলো 2 জোড়া। সো ওদের অগ্রবক্ষে কোনো ডানা থাকে না, ওদের মধ্যবক্ষে 1 জোড়া ডানা থাকে, আর ওদের পশ্চাৎ বক্ষে আর 1 জোড়া ডানা থাকে। সো সামনের ডানাটা একটু ছোট হয়, পিছনের ডানাটা একটু বড় হয়। সামনের ডানাটা একটু ছোট হয়, পিছনের ডানাটা একটু বড় হয়, কারণ এরা এই পিছনের ডানাটা দিয়েই উড়ে, এই পিছনের ডানাটা দিয়েই ওরা উড়ে। আর সামনের ডানাটা অনেকটা বডিগার্ডের মতন কাজ করে, মানে সামনের ডানাটা পিছনের ডানাটাকে হলো হেল্প করে আর কি, মানে হেল্প তো না, মানে শিল্ড দিয়ে রাখে, ধুলাবালি আসলে যেন না লাগে, ঠিক আছে? সো হ্যাঁ, 3D তেই যাই, চলো তাই না, 3D তেই যাই। সো দেখো 3D তে যদি আমি যাই, সো ডানা এখানে গুটায় রাখছে, সো এই 3D মডেল দিয়ে হবে না আসলে। সো আমাদের একটু ডানা ওপেন করা লাগবে, চলো দেখি, ডানা একটু ওপেন করা লাগবে। সো চলো দেখি ডানা একটু ওপেন করি। ওকে, এই যে এটা দেখবো আমরা, ঠিক আছে, ডানা একটু ওপেন করে দেখবো আমরা। দেখো ওই ছবি তো দিচ্ছি তোমাদের, ওই ছবির স্ক্রিনশট অবশ্যই নিবা। ওই ছবি তোমাদেরকে দেওয়া হয়েছে বোঝানোর জন্য যে মানে সহজে সবকিছু যেন এক ছবিতে হয়ে যায়, কারণ আমি তো ওই ছবির মধ্যে এইভাবে ডিজাইন করে পড়াতে পারবো না, তাই না? তো এখন তোমরা একটু দেখো, বললাম যে ডানা কয়টা, ডানা হলো 2 জোড়া, বিশ্বাস হয়েছে আমার কথা? দেখো একটা আছে, এই যে এইটা হলো মধ্যবক্ষ, এটা হলো অগ্রবক্ষ। সো অগ্রবক্ষে ডানা নাই, দেখো মধ্যবক্ষে ডানা পড়ছে, মধ্যবক্ষ। আর এই যে এটা হলো পশ্চাৎবক্ষ, পশ্চাৎবক্ষ আর মধ্যবক্ষে ডানা আছে। তো মধ্যবক্ষের যে ডানাটা এটা হলো সামনের ডানা। তো দেখো এটা কিন্তু ছোট এবং চিকন, দেখো এটা হলো ছোট এবং চিকন, ঠিক আছে? এটা হলো ছোট এবং চিকন ডানা এবং শক্ত, ছোট চিকন শক্ত। এটা দিয়ে আসলে ওরা উড়তে পারে না, এটা আসলে শিল্ড করে যে ধুলাবালি এসে যেন এখানে না লাগে। আর এই যে পিছনের ডানাতে আছে, এরা দেখো ব্যাপারটা একেবারে হলো এটা বড়, তারপরে এটা হলো মোটা, এবং এটা হলো কি বলে সজীব টাইপের, মানে একটু শুকনা না, একেবারে শক্ত না, নরম, ঠিক আছে, সজীব না, নরম আর কি, যে একটু ফ্লেক্সিবল, ঠিক আছে, ফ্লেক্সিবল, উঠতে হেল্প করে, উঠতে হেল্প করে, ফ্লেক্সিবল। তো সামনের ডানাটা বডিগার্ডের মতন কাজ করে, এরকম শিল্ড হয়ে থাকে। আর পিছনের ডানাটা দিয়ে এটা দিয়ে আসলে উঠতে পারে, বড় বড় উঠতে পারে, এইভাবে উঠতে পারে। ওকে, সো এই যে শেষ, পড়া শেষ। দেখো তুমি ভাবতেছো পড়া কত কঠিন, পড়া কিন্তু শেষ। সামনের ডানার 2টা নাম আছে, নাম 2টা পড়ে ফেলবা। পিছনের ডানার কোনো নাম নাই, এলিট্রা বা টেগমিনা বলে। টেগমেন মানে আবরণ, তো ওখান থেকে আসে এলিট্রা বা টেগমিনা বলে। মনে রাখবা, 1-2 বার পড়ো, মনে থাকবে, প্যারা খাও না। হ্যাঁ, এটা কাইটিন দিয়ে তৈরি। হ্যাঁ হ্যাঁ, প্রথমটাই তো অগ্রডানা, হ্যাঁ অগ্রডানা, পরেরটা হলো পশ্চাৎ ডানা আর কি, ঠিক আছে? সো গেল, কিন্তু এটা মধ্যবক্ষে থাকে, এটা অগ্রডানা হতে পারে বাট থাকে মধ্যবক্ষে,
তুমি আবার ভুল করো না, থাকে মধ্যবক্ষে। প্রথম ডানাটা থাকে মধ্যবক্ষে আর শেষের ডানাটা থাকে হলো পশ্চাৎবক্ষে। ঠিক আছে, ডানা দুই জোড়াই, ডানা শেষ। আচ্ছা ভাইয়া, তুমি ভাবতেছো যে আর কত আর কত, ভাল লাগতেছে না, আমারও ভাল লাগতেছে না ভাই। তোমার একটু বলি, আমরা বুক পড়া শেষ করে ফেলছি, বক্ষ শেষ, সব থেকে ইম্পর্টেন্ট সিকিউ এর জন্য তুমি শেষ করে ফেলছো। ঠিক আছে, হ্যাঁ কলেজে পড়াইছে বুঝো নাই, ঠিক আছে। এখন তুমি দেখো, তো এখন তুমি বুঝতেছো না, তাহলেই হবে। দেখো আমি এগুলো আর এক্সপ্লেইন করব না, আমি এগুলো সবই পড়ায় ফেলছি। তো এইখানে একটা জিনিস হলো তোমাদেরকে, হ্যাঁ, সো এখন আমি একটা জিনিস তোমাদেরকে জাস্ট বলে শেষ করে দিব, মানে শেষ করবো না, মানে বুকের ভিতরে একটা জিনিস খালি বাদ গেছে, একটু একটা জিনিস বাদ গেছে। সেটা হলো এদের ঘাস ফড়িং এর পিঠের দিকে, ঘাস ফড়িং এর পিঠের দিকে যে অংশটা থাকে ওর নাম হলো টারগাম, মানে শিল্ডের। ঘাস ফড়িং এর পিঠটা একটু শক্ত থাকে, পেটটাও শক্ত থাকে, পেটের দিকে থাকে হলো স্টারনাম, পেটের দিকে থাকে হলো স্টারনাম। আর পাশে থাকে হলো প্লিউরন, পাশে এই জায়গাটায় থাকে হলো প্লিউরন, প্লিউরন। সো এখন আমি তোমাদেরকে মনে রাখার টেকনিক বলে দিই। ভাই অনেক বুঝাইছে, অনেক বুঝাইছে, তোমার আর বুঝতে ভাল লাগতেছে না, আমারও বুঝতে ভাল লাগতেছে না। চলো তোমার পড়াই, টেকনিক শুনতে চাও? রিক্যাপ। সো মনে রাখবা, টপে থাকে টারগাম, টপ মানে কি উপরে, পাশে থাকে প্লিউরন, পাশে মানে কি প দিয়ে পাশে, পাশে থাকে প্লিউরন। আচ্ছা, আর স্টারনাম কোন হাড্ডির নাম স্টারনাম জানো? আমাদের বুকের এই জায়গার হাড্ডিটার নাম হলো স্টারনাম। তাহলে এটা থাকে কোথায়? বুকের দিকে। তো ঘাস ফড়িং এর বুক কোন দিকে? ঘাস ফড়িং এর বুক এই দিকে। সো বুকে থাকে স্টারনাম, টপে থাকে টারগাম, পাশে থাকে প্লিউরন, আর বুকে থাকে স্টারনাম। ওকে, ঠিক আছে, গেল। এখন চলো দেখি, এই যে আমরা পড়ে ফেলছি, এগুলো পড়ে ফেলছি, এগুলো নেওয়ার প্যারা নাই। ওকে, এই যে শ্বাসরন্ধ্র কয়টা, এগুলো সব পড়ে ফেলছি, ঠিক আছে, এগুলো সবই পড়ে ফেলছি। কোথায় থাকে, ডানা কোথায় থাকে, পায়ের ভাগ কি, এগুলো দেখবা সব পড়ে ফেলছি। এখন আমরা পেট পড়ে কভার করে দিব। আচ্ছা, সো গেল। তোমাদের পড়ানোর আগে রিভিশন দিয়ে আসছিলাম কিনা? হ্যাঁ, তোমাদের পড়ানোর আগে 5 মিনিট একটু দেখে আসলাম এক ঝলক, যে কোথায় কোন টপিক আছে, যেন মিস না যায় এগুলো। ঠিক আছে, হ্যাঁ শেষ করে দিব। আরে 8:30 কি বাজছে, তোমরা যে এত লাফালাফি করো শেষ করার জন্য। ঠিক আছে, তো এখন উদরের মধ্যে টিম্পেনাম আছে, শ্বাসরন্ধ্র আছে, আর পায়ু আর বহিঃজননাঙ্গ আছে। তুমি ভাবতেছো এই যে তোমরা যে কান্নাকাটি করতেছো, তোমরা আমারে বিশ্বাসই করো না। স্যাড লাগলো, ব্যাপারটা স্যাড লাগলো। তুমি ভাবতেছো আরো কত পড়া বাকি, তোমারে যে কি বলবো ভাই। দিস ইজ টিম্পেনাম, টিম্পেনিক মেমব্রেন বা টিম্পেনিক পর্দা বা কান। কোথায় আছে? কোথায় আছে? এটা কি? এই জায়গা থেকে বুক শেষ, পেট শুরু, পেটের প্রথম খণ্ডে থাকে টিম্পেনিক পর্দা। আর কিছু শুনতে চাও? পড়ায় ফেলছি। পেটের মধ্যে কয় জোড়া শ্বাসরন্ধ্র আছে? 8 জোড়া। 3 নাম্বার, 4 নাম্বার, 5 নাম্বার, 6 নাম্বার, 7 নাম্বার, 8 নাম্বার, 9 নাম্বার, 10 নাম্বার। সো হিসাব করে দেখো, 8 জোড়া। আর কিছু পড়তে চাও? না, পড়ায় ফেলছি, পড়ায় ফেলছি। কি পড়াই নাই? খালি পায়ু আর বহিঃজননাঙ্গ পড়াই নাই। তুমি ভাবতেছো যে ভাই উদরে কি না কি পড়াবেন, বুকই এতখানি পড়াইলেন, পেট তো আরো বড়। ভাই পেটের মধ্যে অলরেডি 2টা জিনিস পড়ে ফেলছো, এটাই হলো বুঝে পড়ার পাওয়ার। সো এখন খালি তোমারে পায়ু আর বহিঃজননাঙ্গ পড়াবো, যেটা নাকি সব থেকে লেস ইম্পর্টেন্ট টপিক আজকের মধ্যে। সো তাহলে এই যে 11টা খণ্ডে ভাগ পড়ছো না, প্লিউরন এদের থাকে না, কারণ পেট একটু চিকন আঁকাইছিলাম, দেখো আমি একটু কিন্তু পেট চিকন করে আঁকাইছি, দেখছো এটা একটু মোটা, পেট একটু চিকন, কারণ পেটে হলো প্লিউরন থাকে না, উদরে প্লিউরন থাকে না। ওকে, সো তারপরে এদের টিম্পেনাম থাকে, পড়াইছি। কয় জোড়া শ্বাসরন্ধ্র থাকে? 8 জোড়া। ভাই মোট 10 জোড়া। আবার একটু বলি, মোট 10 জোড়া। 10 জোড়ার মধ্যে 2 জোড়া থাকে বুকে, অগ্রবক্ষ আর মধ্যবক্ষের মাঝখানে একটা, মধ্যবক্ষ আর পশ্চাৎবক্ষের মাঝখানে একটা। আর বাকি যে 8 জোড়া আছে, বাকি 8 জোড়া থাকে কোথায়? বাকি 8 জোড়া থাকে উদরে, বাকি 8 জোড়া থাকে উদরে। এই যে তোমারে পড়ায় দিচ্ছি, শেষ, শেষ, গন, ডান। এবার তোমারে খালি পড়াবো কি? জননাঙ্গ আর হলো পায়ু, পায়ু ছিদ্র কই থাকে, কি থাকে, কেমনে কি, শেষ। আচ্ছা, সো এখন পুরুষ আর স্ত্রী ঘাস ফড়িং এর মধ্যে পার্থক্য কি? সো জননাঙ্গটা মূলত পড়াতে হবে তোমাকে, পড়ায় দিয়ে শেষ হয়ে যাবে। ভাই আমিও মাফ চাইতেছি, খোদা হাফেজ। তোমাদের সাথে আবার কবে দেখা হবে আল্লাহ মালুম। তোমাদের সাথে আপাতত আর কোনো ক্লাস নাই, এরপর তৌহিদ ভাই আর বাকিগুলো অন্তর ভাই নিবে। ওকে, তো এখন কথা হলো যে এই জায়গায় 11 নাম্বার পুরুষ ঘাসফড়িং আর মহিলা ঘাসফড়িং একটু ডিফারেন্ট হয়। আচ্ছা, এখানে একটু কথা বলে নিই। পুরুষ আর মহিলা শেষ, পড়ায় দেব। লাস্টেরটা, আজকের লাস্টের টপিকটা হলো কি, একটু হলো
নারী পুরুষের মধ্যে ভেদাভেদ করে দিব, ঠিক আছে, ভেদাভেদ করে দিব, ঠিক আছে। সো নারী পুরুষের মধ্যে ভেদাভেদ হবে লাস্টের টপিকে। সো উপরেরটা মনে করলাম পুরুষ, আর নারীদের নিচেরটা হলো নারী। কেন নারীদেরটা আমি একটু নিচে আঁকাইলাম, কারণ নারীদের ক্ষেত্রে লাস্টের অংশটা এরকম থাকে, ওদের লাস্টে অভিপজিটর থাকে, ওদের লাস্টে অভিপজিটর থাকে। তো এটা তো আর পুরুষের সাথে আমি মিলাইতে পারবো না, পুরুষদেরটা এরকম নর্মালি থাকে, গোলই থাকে, এরকমই থাকে। সো নারীদের লাস্টে অভিপজিটর থাকে। অভিপজিটর শব্দটা কই থেকে আসছে? অভি শব্দটা আসছে ওভাম থেকে, গতদিনও পড়াইতেছিলাম হাইড্রা পড়ানোর সময়। ওভাম থেকে ওই যে উজেনেসিস আসছে। তো ওভাম মানে কি? ওভাম মানে ডিম্বাণু। সো যেহেতু এই ঘাসফড়িং, মহিলা ঘাসফড়িং এর ডিম্বাণু থাকে, তাই ওদের ওভিপজিটর থাকে, ওদের ওভিপজিটর থাকে। হ্যাঁ। সো এখন কথা হলো যে মহিলা ঘাসফড়িং আর পুরুষ ঘাসফড়িং এর শেষের অংশটুকু একটু ডিফারেন্ট হয়। পুরুষদের ক্ষেত্রে এরকম ওভিপজিটর থাকে না, মহিলাদের ওভিপজিটর থাকে। এখন পুরুষদেরটা আগে পড়ায়নি, তারপর মহিলাতে আসতেছি ভাইয়া, ওয়েট করো। তো এখন পুরুষদের 11, 10 আর 9 এই তিনটা হলো ক্রুশাল। 11তে একটা জিনিস থাকে, 10-এ একটা জিনিস থাকে, 9-এ একটা জিনিস থাকে। আমরা বিশ্বাস করতেছি এই তিনটা পড়লে তোমার পড়া শেষ? বিশ্বাস না করলে করাই দিব, ঠিক আছে। 11 নাম্বার খণ্ডে এদের এইখানে একটা, এই 9, 10 আর 11 এই তিনটা মিলাই এদের জনন আর পায়ু ছিদ্র থাকে। পায়ু ছিদ্র মানে এরা হলো মল ত্যাগ করে, টয়লেট করে, আর এখান দিয়ে এদের হলো শুক্রাণু বের হয়। সেম ভাবে এই মহিলাদের ক্ষেত্রেও যদি আমরা চিন্তা করি, মহিলাদের ক্ষেত্রেও আমরা একটু ডিজাইনটা করে নিই, ঠিক আছে, তাহলে তোমার বুঝতে সুবিধা হবে, তুমি নিজের খাতায়ও কিভাবে আঁকাবা বুঝে যাবা। তো মহিলাদের ক্ষেত্রেও আমরা হলো লাস্টেরটা ধরলাম 11 নাম্বার খণ্ড, এটা ধরলাম 10 নাম্বার খণ্ড, এটা ধরলাম 9 নাম্বার খণ্ড, আর এটা 8 নাম্বার খণ্ড। সো একটু লিখে দিই, ঠিক আছে, এখানেও লিখে দিই 8, 9, 10, 11, ঠিক আছে। মহিলাদের ক্ষেত্রেও এটা লাস্টের টুকু আর কি ডিফারেন্ট, 8, 9, 10, 11, 9, 10, 11 একটু ডিফারেন্ট। সো পুরুষ আর মহিলা। এখন চলো আমরা এই যে বললাম যে পুরুষ আর মহিলার মধ্যে যে পার্থক্য, পার্থক্য যে দেখব, এইখানে আমাদের একটা জিনিস দেখতে হবে। হুম 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 আরো এক সেকেন্ড। হ্যাঁ হ্যাঁ, এই জায়গায় আমরা ওই পার্থক্যের কাছে নিয়ে যাই জিনিসটা, আরো এক সেকেন্ড, তাহলে আমাদের পড়তে সুবিধা হবে। হ্যাঁ, সো পার্থক্য কি, পার্থক্য কি এটা পড়াবো। সো এখন দেখো এদের 11 নাম্বার খণ্ডে এখানে একটা প্লেট থাকে, একটা প্লেট থাকে। প্লেট মানে শক্ত একটা লেয়ার। এই শক্ত লেয়ারটাকে কি বলা হয় পুরুষদের ক্ষেত্রে? এই শক্ত লেয়ারটাকে বলা হয় সুপ্রা। কিসের উপরে আছে? অ্যানাল। সুপ্রা অ্যানাল প্লেট, মানে এদের পায়ুর উপরে, পায়ু ছিদ্রের উপরে এই প্লেটটা থাকে। তো এই জন্য এর নাম হলো সুপ্রা অ্যানাল প্লেট, পায়ুর উপরে সুপ্রা অ্যানাল প্লেট। আচ্ছা, এর 10 নম্বরে কি থাকে? এদের 10 নম্বরে থাকে অ্যানাল সার্কি। এরকম করে একটা অঙ্গ থাকে যেটা দিয়ে ওরা টয়লেট করে। সো এইটারে 10 নম্বরে থাকে অ্যানাল সার্কি, আর অ্যানাল সার্কির উপরে থাকে সুপ্রাঅ্যানাল প্লেট। সো 10 নম্বরে থাকে অ্যানাল সার্কি, ঠিক আছে, অ্যানাল সার্কি। এরপরে দেখো এদের 9 নাম্বার পড়লেই কাজ শেষ। এদের 9 নাম্বারে একটা প্লেট থাকে, এই 9 নাম্বারটা 9 আর 10 মিলে একটা প্লেট থাকে। যেহেতু জনন ছিদ্র থাকে এদের নিচে, জনন ছিদ্রের নিচে এই প্লেটটা, জনন ছিদ্র আছে এই 10 নাম্বারে, জনন ছিদ্র থাকে 10 নাম্বারে। সো জনন ছিদ্রের নিচে একটা প্লেট থাকে। সো এই জনন ছিদ্রের ইংলিশ হলো জেনিটাল। জননকে বলা হয়, জননাঙ্গকে বলা হয় জেনিটাল। সো এটার নাম হলো সাব জেনিটাল। জেনিটালের নিচে, সাব মানে নিচে। আমি জানতেছি সবার মাথা গরম, বাট হলো একটু শুনো, এটাকে বলে সাব জেনিটাল প্লেট। আমি আরেকবার রিক্যাপ করি, সবার মাথা গরম আমি জানি, কিন্তু একটু শুনো। 10 নম্বরে থাকে অ্যানাল সার্কি, পায়ুপথ। অ্যানাল সার্কির উপরে, উপরে হলে কি বলি? সুপ্রা, তাহলে সুপ্রা অ্যানাল প্লেট। 10 নম্বরেই থাকে জনন, পায়ু থাকে 10-এ, 10-এই থাকে জনন। জননের নিচে একটা প্লেন থাকে। সুপ্রা মানে যদি হয় উপরে, সাব মানে হলো নিচে, তাহলে বলে সাব জেনিটাল প্লেট, প্লেট, সাব জেনিটাল প্লেট। ওকে, আচ্ছা পুরুষ পড়ে ফেলছো ভাই, মহিলা না পড়ে চলে যাবা, এটা তো খুবই খারাপ দেখা যায়। তো এখন কথা হলো মহিলাদের ক্ষেত্রে এই জায়গায় এই লাস্টের যে 10 আর 11 এগুলো মিলে অভিপজিটর তৈরি করে। সো আগে পুরুষদেরটা আমরা দেখে নিই। এই দেখো পুরুষদের 9 নম্বরে থাকে সাবজেনিটাল প্লেট, পড়ে ফেলছি। তারপরে আর কিছু আছে, এর একটু গোলাকার হয়, সুচালো হয় না, ঠিক আছে, পুরুষদের তুলনায় ওরা বড় হয়। আর এদেরটা হলো নবম খণ্ডটাই অভিপজিটরে পরিণত হয়। সো দেখো এদের ক্ষেত্রে এত কাহিনী নাই, এদের একেবারে 9 থেকে শুরু করে এই পর্যন্ত পুরাটাই অভিপজিটর হয়ে গেছে। সো এটাকে আর তেমন কোনো কিছু বলার দরকার নেই। মহিলাদেরটা পড়া হলো সব থেকে সহজ, ঠিক আছে। সো এই যে 9, 10-এর টার্গা একীভূত হয়, 8 আর 9 মিলে স্ত্রীর জননরন্ধ্র তৈরি করে। মহিলাদেরটার ক্ষেত্রে ওরকম স্পেসিফিক করে আর কোনো ভাগ নাই, ঠিক আছে। বাট পুরুষদের ক্ষেত্রে সুপ্রাঅ্যানাল প্লেট কই থাকে, সাবজেনিটাল প্লেট কই থাকে, অ্যানাল সার্কি কই থাকে, এগুলো কিন্তু পুং জননরন্ধ্র কই থাকে, তো এটা জিজ্ঞেস করে, ঠিক আছে। আচ্ছা পুং জননরন্ধ্র, সরি একটা জিনিস এখানে আছে,
একটা জিনিস এখানে একটু চেঞ্জ করি, জনন ছিদ্রটা এদের নয়ে থাকে, জনন ছিদ্রটা এদের নয়ে থাকে, সরি সেকেন্ড দাঁড়াও, জনন ছিদ্র এদের নয়ে থাকে, ঠিক আছে, নয়ে থাকে, জনন ছিদ্র এদের নয়ে থাকে। আর মহিলাদের ক্ষেত্রেও এই তো 8 আর 9 একসাথে মিলিত হয়, ঠিক আছে, এগুলো আর কি একসাথে মিলিত হয়, 9 10 একসাথে মিলিত হয়। তো শেষ, তোমাদের কিন্তু পড়া মোটামুটি শেষ, এই যে এগুলো জাস্ট পড়ে ফেলবা, সিলোমের অন্তর্গঠন। এই জায়গা থেকে তোমাদের হলো নেক্সট দিনে আর কি পড়াবে ঘাসফড়িং এর সিলোম আর এর অন্তর্গঠন। তো এই জায়গা থেকে আমি তৌহিদ ভাইকে পড়াতে বলবো, ঠিক আছে। তো তোমাদের হলো বেজে গেছে, সময়ও হয়ে গেছে জানি, সিলোম মানে ভিতরের ফাঁকা জায়গা, সো আমি একটু অ্যাটলিস্ট স্টার্ট করে দিলাম যে ভিতরের ফাঁকা জায়গা, ঠিক আছে, ভিতরের ফাঁকা জায়গা। সো ওই ফাঁকা জায়গাটা নিয়ে পড়াশোনা করাবে তোমাদেরকে তোমাদের তৌহিদ ভাই। তো তোমাদের এই যে এগুলো আসছে, এগুলো আসা হেড ক্যাপসুলের অংশ কোনটা, ক্লাইপিয়াস, এগুলো না বলি, পায়ের অংশ সবগুলাই, এগুলো ঠিক আছে তোমরা পারবা। এই জায়গায় দেখো কি কি সিকিউ আসে, যারা জিজ্ঞেস করছিলে ইম্পর্টেন্ট প্রশ্ন কি কি, এগুলো স্ক্রিনশট নিয়ে নাও। হ্যাঁ, চিত্রটা এসএস দিচ্ছি, চিত্রটা এসএস দিচ্ছি, এগুলোর স্ক্রিনশট নিয়ে নিও, এগুলো তো পিডিএফ এ পাবা, ঠিক আছে। উদ্দীপকের এটা হোমওয়ার্ক, তোমাদের এটা হোমওয়ার্ক জমা দিও যারা হোমওয়ার্ক করতেছো। সো তোমাদের হলো যারা বলতেছো যে ওকে ভাই ওই ছবিটার ওই অংশটার স্ক্রিনশট নিতে চাও, তাদেরকে লাস্ট দিয়ে দিই, ছবিটা স্ক্রিনশট নিয়ে নাও, ঠিক আছে, ছবিটার স্ক্রিনশট নিয়ে নাও, দেখা যায় সবকিছু। হুম, থ্যাংক ইউ হিমাদ্রি ভাই, আমার ক্লাস করে বুঝতেছো, এটা আমার জীবনের সব থেকে বড় অ্যাচিভমেন্ট, ঠিক আছে। তোমরা এক একজন যখন বলো যে ভাই ওকে আপনি বায়োলজি পড়ালে মানে বায়োলজি পড়ে সহজ লাগতেছে, ওকে ভাই আমার অ্যাচিভমেন্ট, যে আমি যেটা করতেছি সেটা তোমার মানে কিছু একটা হেল্প হচ্ছে, ঠিক আছে। আলহামদুলিল্লাহ, থ্যাংক ইউ, থ্যাংক ইউ, ঠিক আছে, থ্যাংক ইউ। আমি হলো ট্যুরে যাচ্ছি, সেন্ট মার্টিন ট্যুরে যাচ্ছি, তো আমাদের ব্যাচের থেকে ফাইনাল ইয়ারে নিয়ে যাই, তো এই কারণে তোমাদের নেক্সট ক্লাসগুলো নিতে পারতেছি না, নাইলে আমি নিতাম, ঘাসফড়িং পর্যন্ত আমি নিতাম, ঠিক আছে। আল্লাহ হাফেজ, তোমাদেরকেও শুভকামনা, ঠিক আছে। পড়ো, ভালো করে পড়ো, ভাইয়ার জন্য দোয়া করো, সেন্ট মার্টিন থেকে তোমাদের জন্য গিফট আনবো, ঠিক আছে। যারা যারা ঘাসফড়িং এর সুন্দর ছবি আঁকাবা, মানে ছবি দিবা আর কি, গ্রুপে ঘাসফড়িং, তেলাপোকা, চিংড়ি, মনে আছে তো, একবার শিখবো বারবার জিতবো। সো যারা দিবা তাদের জন্য আমি সেন্ট মার্টিন থেকে গিফট আনবো, যাও। সেন্ট মার্টিনের গিফট কে কে চাও বলো, সেন্ট মার্টিন থেকে তোমাদের জন্য আমি গিফট আনবো, যাও, বলেই দিলাম কি গিফট আনবো, সেন্ট মার্টিন থেকে গিফট আনবো, ওকে, ঠিক আছে। আল্লাহ হাফেজ। হ্যাঁ, যারা এসএস না নিয়ে ফেলো। হুম, আল্লাহ হাফেজ। কত তারিখের মধ্যে দিবা, আমি সেন্ট মার্টিন থেকে আসবো এই 16-17 তারিখে, 16 তারিখে, এর আগে আগে দিয়ে দিও, তাহলে তোমার জন্য গিফট নিয়ে আসবো, ওকে। আল্লাহ হাফেজ। হ্যাঁ, আঁকিয়েও দিতে পারো, কোনো সমস্যা নেই, না, 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 ঠিক আছে, কোনো সমস্যা নেই, ওকে। ওকে, টাটা, বাই বাই।